নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হয়ে গেল। দেশে ৪৯টি আসনে ভোট হলো, যার মধ্যে এ রাজ্যের ৭টি আসন রয়েছে। দক্ষিণবঙ্গের এই ৭টি আসনের মধ্যে কোথাও রয়েছে তৃণমূলের আধিপত্য, কোথাও আবার বিজেপির সংগঠন মজবুত। আজ দিনভর ভোটের ময়দানে ঘোরাফেরা করল বেশ কয়েকটি প্রশ্ন। ব্যারাকপুর কি ধরে রাখতে পারবেন অর্জুন সিং? কে হবেন হুগলির দিদি নম্বর 1? বনগায় কি শেষমেশ সিএএ কাঁটাতেই বিদ্ধ হবে তৃণমূল? শ্রীরামপুরে আবার কল্যাণী কি হবেন কিং? দেখা যাক। এই মুহূর্তে আমরা চলে যাব ব্যারাকপুরে। দিনভর চর্চায় ছিল ব্যারাকপুর কেন্দ্র। সেই ব্যারাকপুর কেন্দ্রে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং, বিজেপির প্রার্থী। অর্জুন দা, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। ব্যারাকপুর ধরে রাখতে পারবেন? নমস্কার দাদা, খুব ভালো করে ধরে রাখতে পারবো। আর 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতবো। মিডিয়া পার্সোনাল, ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুরের অর্জুন দা, অনেকে বলছে এবারে এই ভোট অর্জুনের অগ্নি পরীক্ষা, আপনি মানছেন সে কথা? 100% না 200% ব্যারাকপুরে উইন করেছে। অর্জুন দা, আপনি আপনার মোবাইলের ইয়েটা বন্ধ করুন, টিভিটা বন্ধ করুন। টিভিটা না বন্ধ করলে শোনা যাচ্ছে না। ওখানে টিভিটা বন্ধ করুন। মোবাইল নেই, চলছে না তো? ঠিক আছে, আমার কোনো টিভি নেই এখানে। আচ্ছা, অনেকে বলছে এবারে ব্যারাকপুরের ভোট অর্জুনের অগ্নি পরীক্ষা, আপনি সে কথা মানছেন? আপনার অগ্নি পরীক্ষা? আমার কোনো অগ্নি পরীক্ষা না, আমি তো পরীক্ষা প্রত্যেক দিন লেখাপড়া করি, এই জন্য আমার কোনো পরীক্ষার দিনে লেখাপড়া করতে হয় না। কি মনে হয় এবারে এই ব্যারাকপুরের লোকসভা ভোটের পর অর্জুন সিং এর? আমার কোনো টিভি নেই। কার টিভি? আমার কোনো টিভি চলছে না। আমার কোনো টিভি চলছে না। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। কি মনে হচ্ছে এই লোকসভা ভোটের পর অর্জুন সিং এর দাপট আগের মতোই থাকবে? আমার কোনো কি মনে হচ্ছে এই লোকসভা ভোটের পর অর্জুন সিং এর দাপট ব্যারাকপুরে আগের মতোই থাকবে? দাপট বলে কিছু নেই। আমি এখানকার এমপি থাকবো। আর দাপট কাকে বলা যায় এটা আমি জানি না। মানুষের আশীর্বাদ নিয়ে জিতবো, মোদিজির বিশ্বাসের উপরে জিতবো। এই ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, তার জন্য সবাইকে আমরা ধন্যবাদও জানাচ্ছি, নমস্কারও জানাচ্ছি। অর্জুন দা, ভোটের দিন ব্যারাকপুরে কিছু প্রবলেম হচ্ছে। অর্জুন দা, ভোটের দিন ব্যারাকপুরে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়লেন, আপনাকে গো ব্যাক শুনতে হলো। ব্যারাকপুরের মানেটা কি? ব্যারাকপুর তো আপনি হাতের তালুর মতো চেনেন। আজকে আমি প্রমাণ করে দিলাম কি তৃণমূলের রাজনীতিক কালচার শেষ হয়ে গেছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। এই গুন্ডারা মমতা ব্যানার্জিকে শেষ করে দেবে, কোনো চিন্তা করার দরকার নেই, আমাদের কিছু করতে হবে না, এই গুন্ডারাই শেষ করে দেবে। আর তার প্রমাণ দেখেছি, ওরা আমাকে গো ব্যাক করছিল, আর এটাকে আমি ইনকেস করে সারাদিন মানুষের আশীর্বাদটা আর ডবল ট্রিপল করতে থাকলাম। এটাই আমার আজকে স্ট্র্যাটেজি ছিল। তৃণমূল কংগ্রেস বক্তব্য, ভাটপাড়া থেকে গুন্ডা নিয়ে এসে ঝামেলা করেছেন অর্জুন সিং, তাই এত গন্ডগোল হয়েছে। একটা লোগো ছিল না, গুন্ডা ছেড়ে দিন, সাধারণ একটা লোগো ছিল না আমার সঙ্গে, কোনো একটা ব্যক্তি ছিল না, কোনো একটা রিপোর্টার একটা লোকের ছবি যদি দেখাতে পারে তাহলে আমি সব আপনার কথা মেনে নেব। আমি ঘুরছি, আপনার তৃণমূলের দলের লোকেরা আমাকে গো ব্যাক করছে, মানুষ এটা দেখছে, এটাই আমার আজকে পাওনা ছিল। এটা দেখে মানুষ ঠিক করে নিয়েছে কি তৃণমূল রাজনৈতিক দল না, তৃণমূল একটা গুন্ডা লম্পটদের দল,
সেটা আজকে ব্যারাকপুরে মানুষ দেখেছে। আর ব্যারাকপুরের এই যে টিভি মিডিয়াতে দেখানোর জন্য আশেপাশে কতগুলো সিট এমনি জিতে যাবে আমরা। অর্জুন দা, মহাভারতের যুদ্ধে কে জিতবে, পার্থ না অর্জুন? মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, পার্থর নামটা হয়তো অত ফেমাস নেই, অর্জুনের নামটাই ফেমাস আছে। তো আমার মনে হচ্ছে অর্জুনই জিতবে। টিভিতে দেখা গেল অর্জুন সিংকে চ্যালেঞ্জ করছেন আঙুল উঁচিয়ে এক ব্যক্তি। নিজের নির্বাচনী কেন্দ্রে এরকম পরিস্থিতির মুখে আপনাকে এর আগে কোনোদিন পড়তে হয়েছে? না না, আমি এটা জানতাম এটা হবে। এটা আজকে 15 দিন ধরে প্ল্যান হচ্ছিল, রোজ এইসব কুৎসা করে রোজ এটা ঠিক হচ্ছিল। এবার দেখুন, এবার ভোটটা আমি তৃণমূলের ঘরের লোককে সমর্থন নিয়ে এবার লড়াই করেছি। সব খবর আমার কাছে ছিল, কোথায় কোন জায়গায় কোন স্পটে কি হবে। আপনি ভাবতে পারেন তৃণমূল হতাশা কোন জায়গায় আছে। ভোট শেষ হতে দুজন মুসলিম ভাই আমার দুজন বুথ এজেন্ট ছিল, একজন শামসুদ্দিন খান আর একজন ফিরোজ আনসারি, দুজনের বাড়িঘর তৃণমূল ভেঙে দিয়েছে। আমি এই আপনাদের মানে ক্যামেরার সামনে আছি, এই জন্য যেতে পারছি না। আমি কোনো ওনাদের বাড়িতে যাব, তার পাশে দাঁড়াবো। আর তৃণমূল কারো না, এটা আজকে প্রমাণ হলো। তৃণমূল মাইনরিটিও না, মেজরিটিও না, তৃণমূল অ্যাবসলিউট গুন্ডাদের দল। তার মানে আপনি বলেছিলেন আমডাঙ্গার মতো জায়গা, সংখ্যালঘু জায়গা, সেটাও আপনার সঙ্গে আছে বলছেন। আপনি তৃণমূলের ভেতরের লোকদের নিয়ে কাজ করাচ্ছেন। আপনি দেখে নেবেন 4 তারিখে রেজাল্ট দেখে নেবেন, বা আপনাদের তো চ্যানেল বড়, আপনি বড় একজন অভিজ্ঞ রিপোর্টার, আপনার কাছে নিশ্চয়ই খবর আসবে কি হবে না হবে। আমডাঙ্গা দেখে নিন, আমডাঙ্গার কি রেজাল্ট হচ্ছে। ধন্যবাদ অর্জুন সিং, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার রিপোর্টার অভিজিৎ কথা বলেছিলেন পার্থ ভৌমিকের সাথে। কি বলছেন পার্থ ভৌমিক, শুনে নেব। পুরোতে এবার মহাভারত, অর্জুন বনাম পার্থ, কে জিতবে? শ্রীকৃষ্ণের যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, শ্রীকৃষ্ণ সবসময় বলেছে হে পার্থ। তার মানে শ্রীকৃষ্ণের কাছে অর্জুন হচ্ছে পার্থই জিতবে। অর্জুন নামের হার্ডেল কি পার্থ ভৌমিক টপকাতে পারবেন? অর্জুন নামের হার্ডল এগুলো সব মিডিয়ার বানানো। মমতা ব্যানার্জি কারুর মাথায় হাত রাখলে সে হার্ডল, মমতা ব্যানার্জির হাত মাথা থেকে সরে গেলে তার কোনো ক্ষমতাই নেই। ব্যারাকপুর মানেই অর্জুন সিং এর দাপট। এবার দেখা গেল ভোটের দিন বারবার বিক্ষোভের মুখে পড়তে হলো অর্জুনকে। ওই যে উত্তরটা একই, মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত মাথায় থাকলে সে বিশাল বড় ক্ষমতাবান, আর মমতা ব্যানার্জির হাতটা মাথা থেকে সরে গেলে ক্ষমতাহীন। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। অর্জুনের বারবার দল বদল কি ভোটের ময়দানে কোনো সুবিধা করে দিল আপনাকে? 100 বার। কারণ আদর্শহীন নীতিহীন মানুষকে কেউ পছন্দ করে না। মানে সেটাই বলছি যে এই যে বারবার করে দল বদল করছেন এবং তার প্রচারও তো আপনারা রেখেছেন, পল্টু রাম বলে আপনারা প্রচার করেছেন, তো সেটা কি মানুষের মনেও তো একটা প্রভাব ফেলেছে? 100 বার বললাম তো, আদর্শহীন নীতিহীন মানুষকে কেউ পছন্দ করে না। বিজেপি প্রার্থী অভিযোগ করছেন একাধিক বুথে নাকি তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। উনি নির্বাচন কমিশনারকে তো বলতে পারতেন, নির্বাচন কমিশনার তো ওনাদেরই লোক, প্যারামিলিটারি ফোর্স, ওনার আর কি চাই, সবই তো ওনার মনের মতো ছিল। তারপরে অভিযোগ করছেন আর উনি নাকি এত বড় বাহুবলী। তারপরে অভিযোগ তো আমার করা উচিত ছিল, তা আমি একটা অভিযোগ করলাম না। উনি এত বড় বাহুবলী, উনি কেন অভিযোগ করছেন? শুনলাম আমরা পার্থ ভৌমিক এবং অর্জুন সিং, তারা দুজনকে কি কথা বললেন। আমরা ব্যারাকপুর নিয়ে আলোচনায় পরে আসবো, আমার প্যানেলে পরে আসবো, আমার প্যানেলে যারা আছেন তাদের সাথে পরিচয় পরে করিয়ে দেবো। এই মুহূর্তে হুগলিতে আমাদের সঙ্গে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। বিশ্বলা বলছি। রচনা, ছেড়াছেড়ি সবই হয়েছিল তো? না না না, আজকে যেটা তোমার এখানে হলো না, আজকে রচনা, বিশ্বলা বলছি। লাস্টের দুটোর মধ্যে নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। শুনতে পাচ্ছেন? 275 যেটা যেটা বাইরে ধর্ণা চলছে।
ব্যারাকপুর কেন্দ্রে আমরা দেখছিলাম অর্জুন সিং রচনা এবং পার্থভৌমিক কি বলছিলেন, আমরা হুগলিতে যাব, লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লড়াই হুগলি কেন্দ্রে। আমরা চলে যাব রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রচনা বন্দ্যোপাধ্যায় একটু মনে হয় কোথাও একটু গন্ডগোল হচ্ছে, একবার গ্রাফিক্সটা দেখে নেব। 2019 সালে লোকসভা ভোটে হুগলিতে কি হয়েছিল। গোটা হুগলি জেলায় 2019-এর যে লোকসভা ভোট হয়েছিল 3টে সিট, হুগলি, আরামবাগ এবং শ্রীরামপুর। হুগলিতে 2019-এর লোকসভা নির্বাচনে 43% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 1% বেশি 44%, আর বাম কংগ্রেসের ভোট ছিল 11%। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট 43 থেকে বেড়ে হয় 47%, আর বিজেপির ভোট 44 থেকে কমে 4% কমে 40% হয়, আর সংযুক্ত মোর্চার ভোট কিন্তু ওই 10% একই মোটামুটি থাকে। 2019-এর লোকসভা নির্বাচনে 73,000 ভোটে জিতেছিল বিজেপি, আর 2021-এর বিধানসভা ভোটে 1,52,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রচনা, ভোট কেমন হলো, কি দেখলেন? ভালো হ্যাঁ, ভালোই হলো, সব ঠিকঠাক ভাবে হলো। সারাদিন সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, যতটা জায়গায় সম্ভব গেছি, এবং সব সুষ্ঠুভাবে হয়েছে। কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেটা দরকার ছিল না, সেগুলো হয়েছে, বাট ঠিক আছে, হয়েছে, ভালোভাবেই হয়েছে। নির্বাচনের মঞ্চে প্রথমবার অভিজ্ঞতা কেমন? শুরুর দিকে তো খুব ভালোই অভিজ্ঞতা হচ্ছিল, মধ্যখানে একটুখানি গন্ডগোল হয়েছিল একটা বুথে, আপনার বলাগড়ের একটি বুথে। সেখানে যা হয় আর কি, মানে অসভ্যতামি যেগুলো করে থাকে সাধারণত বিরোধী পক্ষের সব সদস্যরা, দিদির ছবি টবি ছেঁড়া, তারপর চেয়ার টেবিল উল্টে রাখা, চারিদিকে বোতল ফোতল ফেলে রাখা, এইসব অসভ্যতামি করা হয়েছে এবং জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। সেটা একটা ফেস করেছি। আর সন্ধ্যেবেলা চুচুড়াতে সাংঘাতিক রকমের একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিল এবং সেটা ঠিক করার জন্য কোনো লোক ছিল না। 2 ঘন্টা ধরে ইভিএম মেশিন বন্ধ হয়েছিল। তো তারপরে প্রচুর মানুষ বাইরে আটকে পড়েছিলেন যারা ভোট দিতে পারেনি, এবং আমি ডিএমের সাথে কথা বলার পরে, তারপর ভোটের স্লিপ তাদেরকে দেওয়ার পরেও তাদেরকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, ভোট দেওয়া হয়নি। এইরকম কিছু হয়েছে, বাট আদারওয়াইজ মোটামুটি হয়েছে, বাট শেষের দিকটা একটুখানি গন্ডগোল হয়েছিল। পান্ডুয়ার একটি বুথে গিয়ে আপনি অভিযোগ করেন সেখানে ইচ্ছে করে অন্ধকার করে রাখা হয়েছিল, কি হয়েছিল সেখানে? দেখুন, যেখানে ইভিএম মেশিনটা রাখা হয় সেখানে আমাদের 3 দিক বন্ধ থাকে, একটা দিকে মানুষ দাঁড়িয়ে ভোটটা দেওয়া হয়, সেরকম ভাবে আমি বরাবর দেখে এসেছি। কিন্তু সেই যে 3টে দিক ঢাকা হয়, যেহেতু মেশিনের উপরে ডাইরেক্টলি লাইট দেওয়া যায় না, একটা সাইড থেকে বা একটু পেছন থেকে বা এপাশ থেকে কোনো একটা জায়গা থেকে সামান্য লাইট দেওয়া হয়, যাতে সাধারণ মানুষের জিনিসটা প্রপারলি দেখতে পাওয়া যায়। কারণ নামগুলো এত ছোট ছোট করে লেখা থাকে, তো ন্যাচুরালি যারা বয়স্ক মানুষ তাদের জন্য পড়তে অসুবিধে, দেখতে অসুবিধে, একটা হালকা লাইট থাকা উচিত। বাট সেখানে কোনো লাইট নেই, একদম অন্ধকার একটা জায়গা, চারিদিকে পুরো ঢাকা অন্ধকার, কোনো লাইট নেই, ফ্যানের কোনো ব্যাপার নেই, গলদঘর্ময় মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে মানুষের। ফ্যানের থেকেও বড় কথা যে একটা লাইট না থাকলে বয়স্ক মানুষরা দেখে দিতে, ওই জন্য একটুখানি ওখানে চেঁচামেচি করতে হয়েছে যে কেন লাইট দেওয়া হচ্ছে না বা কেন এরকম ভাবে রাখা হচ্ছে। এর একটা নয়, বেশ কয়েকটা বুথে আমি দেখলাম যে অন্ধকার করে রাখা হয়েছে ইভিএম মেশিনকে। রচনা, আজ ধনেখালিতে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল বিধায়কের তুমুল তর্কাতর্কি হয়েছে, এ বলছে চোর, ও বলছে ডাকাত, এটাকে সমর্থন করছেন? দেখুন, প্রথমত আমি তো এই ধরনের অশান্তি, অপ্রীতিকর ঘটনা, কথা, অপপ্রচার করা, মানুষকে ছোট করে দেখানো, এইরকম ধরনের কথা আমি বলিও না, আমি বলতে পছন্দও করি না, এবং অপরপক্ষ যদি কেউ বলে আমি সেটাকে সাপোর্টও করি না। আমি সেরকম ধরনের হিংসাত্মক কথাবার্তা আমি পছন্দ করি না, সেটা হওয়া উচিত। আমি প্রথম দিন থেকে সকালবেলা যখন আমি 7টায় বেরোলাম, আমি বারবার বলেছিলাম যে আজকে সুষ্ঠুভাবে সবকিছু হোক, শান্তিভাবে সবকিছু হোক, আমরা একটা দৃষ্টান্ত দেখাই যে হ্যাঁ আমাদের হুগলি জেলাতে ভালোভাবে ভোটটা হয়েছে। বাট সামহাও সেটা হলো না। চেষ্টা করেছিলাম আমি অনেকটা, কিন্তু বিরোধী পক্ষের নেত্রী তিনি ধনিয়াখালীতে খুব শান্তিভাবে সবকিছু হচ্ছিল, ওখানে কোনো রকম উশৃঙ্খলতা ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু হঠাৎ করে আমাদের বিরোধী পক্ষের নেত্রী সাংসদ তিনি গিয়ে
চেঁচামেচি করে গালিগালাজ করে আমাদের বিধায়ক অসীমা পাত্রকে রাস্তার মধ্যে ডেকে আনা, তাকে নিয়ে চিৎকার চেঁচামেচি করা, বাজে বাজে কথায় স্লোগান দেওয়া, এটা কোনো দরকার ছিল না, তারপরেও সেটা হয়েছে। এবং ন্যাচুরালি অসীমাদি একজন সিনিয়র পলিটিশিয়ান, সম্মানীয় মানুষ একজন, তিনি ন্যাচুরালি সেটাকে ঠিক করে দেখেননি, তিনিও চিৎকার চেঁচামেচি করেছেন, কারণ কেউ এটা সহ্য করবেন না। এবং আমাদেরও তৃণমূল কংগ্রেসের সদস্যরা আছেন, তারাও কখনো এরকম ধরনের অপমান সহ্য করবেন না, তারাও চিৎকার চেঁচামেচি করেছেন। আর সেই মুহূর্তে আমি পান্ডুয়াতে ছিলাম, আমাকে বারবার ফোন করা হচ্ছিল যে এসো, বাট আমার আসতে 1 ঘন্টার উপর সময় লাগে। পান্ডুয়াতে ধনেখালি ইজ ফার অফ। তো আমি আস্তে আস্তে যতক্ষণ আমি আসছিলাম, যখন ধনেখালি ঢুকছি, তখন দেখলাম আমি ওদের গাড়িগুলো সব বেরিয়ে চলে যাচ্ছে। তো এই নিয়ে তার আগে প্রচুর ঝামেলা হয়ে গেছে আর কি, যেটা উচিত ছিল না হওয়া। রচনা, প্রচারের শুরুতে ধোঁয়া দেখেছিলেন হুগলিতে, ভোটের শেষে কি আশার আলো দেখতে পেলেন? দেখুন, আশার আলোটা আমি জ্বালানোর চেষ্টা করেছি, সেটা কতটা পাওয়ারফুল হবে সেটা 4 তারিখে জানতে পারবো। অনেক ধন্যবাদ রচনা আমাদের সঙ্গে থাকার জন্য। একবার হুগলি জেলার পুরো চিত্রটা একবার দেখাও, হুগলি জেলার পুরো চিত্র। হুগলি জেলার পুরো চিত্র আমরা হুগলি আসনটা দেখিয়েছি, আরামবাগ এবং শ্রীরামপুর। আরামবাগ এবং শ্রীরামপুর একবার দেখাও। লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে 98,000 ভোটে জিতেছিল তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে 2,20,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। ভোটের ফ্যাক্টর শ্রীরামপুরে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী, আর দমজুর জগৎবল্লভপুরের লিড, মাইনরিটি ভোট রয়েছে এখানে। আমরা আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ডক্টর শান্তনু সেন। শান্তনু, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে রাজর্ষি লাহিড়ী। রাজর্ষি, স্বাগত। রয়েছেন দেবাশিস সরকার, বিশিষ্ট অধ্যাপক, এবং বামেদের পক্ষে রয়েছেন এবং শিবাজি বসু রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং সুমন ভট্টাচার্য, সাংবাদিক, রয়েছেন আমাদের সঙ্গে। আজকে যে ভোট হলো, প্রথমেই আমরা আসছি হুগলি কেন্দ্র নিয়ে। হুগলি কেন্দ্র একটা সময় তৃণমূলের দখলে ছিল, বিজেপি 2019-এ দখল করে নিয়েছিল। 2021-এ রচনা বনাম লকেটের লড়াই। শান্তনুদা, কতটা আশাবাদী? না, মানুষ মাঝে মাঝে যখন ভুল করেন এবং ভুল করে যখন তারা উপলব্ধি করেন যে তারা ভুল করেছেন, তখন সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে ওঠেন। 2019 সালে হুগলির মানুষ কোনো প্ররোচনায় হোক বা কোনো প্রলোভনে হোক বা ভুল বুঝে হোক ভুল করেছিলেন। তারা বিজেপিকে হুগলির সংসদীয় ক্ষেত্রটা উপহার দিয়েছিলেন। তারপর 5 বছর দেখলেন একদিকে তাদের ভোটে নির্বাচিত সাংসদকে খুঁজে পাওয়া গেল না, নিরুদ্দেশ পোস্টার পড়ল। অন্যদিকে দেখলেন যে যাকে তারা ভোট দিলেন তিনি এলাকার কাজ তো করলেন না, উল্টে দিল্লিতে গিয়ে হুগলি জেলার যে সমস্ত 100 দিনের কর্মীদের ন্যায্য পাওনা, যে সমস্ত আবাস যোজনার মানুষগুলোর ন্যায্য পাওনা, সেগুলোকে যাতে আটকে দেওয়া যায় তার জন্য তদবির করলেন। এবং তার সাথে সাথে তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও সন্দেশখালীর মা বোনেদের 2000 টাকার বিনিময়ে তাদের ইজ্জত নিয়ে যখন খেলা হচ্ছে, তখন তিনি চুপ করে হজম করে সেটাকে সমর্থন করলেন। তাই মানুষ উদ্গ্রীব হয়েছিলেন যে হুগলিতে পট পরিবর্তন করার সুযোগটা কবে পাবো। 20 মে 2024 সেই সুযোগটা পেয়েছেন। মানুষ দুহাত ভরে সুযোগের সদ্ব্যবহার করেছেন। 4 জুন যখন গণনা হবে বুঝতে পারবেন। পট পরিবর্তন হচ্ছে হুগলিতে, রাজস্বী? পট পরিবর্তন অবশ্যই হচ্ছে। আরামবাগটা, যেখানে গতবার 12টা মেশিন আরামবাগ পরে আসছি না, আমি হুগলি নিয়েই বলছি, হুগলি জেলার মধ্যেই তো না, মানে ওই 3টে সিটের মধ্যে হুগলি তো থাকছেই, আরামবাগও আসছে। শ্রীরামপুর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 4 জুন পরিষ্কার বোঝা যাবে। কল্যাণদার যেভাবে ফ্যাপা করে ঘুরে বেরিয়েছেন আজকে, হুগলিতে বোধহয় 3-3 ভারতীয় জনতা পার্টি হয়ে যাচ্ছে। আজকে সম্পূর্ণ শূন্য হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ হুগলির সাংসদকে নিয়ে যেসব কথাগুলো বলা হলো, আর 2000 টাকার বিনিময়ে মা বোনদের ইজ্জত সন্দেশখালীতে কারা নিলামে তুলেছে, ধর্ষণের রেট কারা ফিক্স করেছে পশ্চিমবঙ্গে, সেটা প্রত্যেকটা মানুষের জানা, প্রত্যেকটা মানুষের দেখা। আর হুগলিতে ইটভাটা এবং শ্মশানের ধোঁয়াকে ইন্ডাস্ট্রি কে বলেছে, সেটাও পশ্চিমবঙ্গে গোটা বিশ্ব সংসার দেখে নিয়েছে। আর দুয়ারে দইয়ের কথা না হয় আমি নাই বা বললাম। তো এরকম সাংসদকে কোনো হুগলির সুস্থ সবল মানুষ চাইবেন না। চাইবেন এমন মানুষ যেই লড়াইটা দিতে পারবে হুগলির মানুষের জন্য, যেটা লকেট চট্টোপাধ্যায় দিয়েছেন। মনোদীপ ঘোষ কি আদৌ কোনো প্রভাব ফেলতে পারবেন দেবাশিস দা? এখানে ব্যক্তিগতভাবে মনোদীপ ঘোষ ব্যাপার না। তুমি যে
গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করছিলে না ভোট পার্সেন্টেজ, তাতে তোমার প্রেজেন্টেশনে স্বাভাবিকভাবে ওটাই বাস্তব তথ্য 19-এর সাথে 21-এর একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স এসছে। একই রকমভাবে এটা নিশ্চিত, যেহেতু এখন হুগলি জেলা ভিত্তিক হচ্ছে, হুগলি জেলায় বামপন্থীদের যে ভোট পার্সেন্টেজ ছিল, আমি এখানে বসে 4 তারিখে কে জিতবে না এ আহম্মুখের মতন কথা বলার প্রশ্নই ওঠে না, কিন্তু এটুকু নিশ্চিত করে বলা যেতে পারে যে হুগলি জেলার গত দিনগুলোতে নির্বাচনের যে প্রচার, সাধারণ মানুষের যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। কারণ বিপরীতে কোথায় স্পেসটা বাড়ে এটা তো খুব পরিষ্কার কথা। এই রাজ্যে তো যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো 34 বছর বামফ্রন্ট থাকার পর, এই রাজ্যের মানুষই তো ঠিক করেছিল পরিবর্তনটা করবে, অন্য রাজ্য থেকে তো আসেনি। একইভাবে এখানে যে ভারতীয় জনতা পার্টি 3%, 4% এসব ভোট পার্সেন্টেজে থাকতো এই 2014 সাল পর্যন্ত, তার পরবর্তী অবস্থায় যে সংখ্যাটা এতটা বাড়লো, এই রাজ্যের মানুষ তারা কোনো না কোনো সময় তো অন্য দলে ভোট দিত। ফলে মানুষ কখনো পলিটিক্যালি কমিটেড মানুষ 3, 4, 6, 7, 8% থাকে, বাদ বাকিটা মানুষের অভিজ্ঞতা দিয়ে দেয়। কেন একটা এখানে শুধু কথা বলেই পর্যায়ে কথা শেষ করছি, কেন হঠাৎ বামপন্থীদের ভোট শতাংশ বাড়বে? তুমি ডাকলে 4-এ এসেই আলোচনায় অংশগ্রহণ করব। স্বাভাবিকভাবেই বাড়বে। এই রাজ্যে একটা পরিবর্তন হয়েছিল, তারপর এটা ঠিক লোকসভা নির্বাচন, কিন্তু যে রাজনৈতিক আবহে রাজ্যে তৈরি হয়েছে, দুর্নীতির বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়নি। আজকে আরামবাগে যে লাইনে মহিলারা ভোট দিলেন, তারা বলছেন গত 10 বছর তারা কখনো লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেনি। সন্দেশখালীতে যেভাবে জমি লুট হয়েছে ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে 14 থেকে 24 এই 10 বছর শাসনকালে স্বাধীন ভারতে কখনো এই পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়নি। রেকর্ড বেকার, আয়ের বৈষম্য চূড়ান্ত জায়গায়, আরো লম্বা অনেক কিছু কথা। ফলে মানুষ স্বাভাবিকভাবে এই জায়গায় মতাদর্শ আমি আসছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, ভোট কেমন হলো? নমস্কার। ভোট খুব ভালো হয়েছে, খুবই ভালো ভোট হয়েছে, সুন্দর ভোট হয়েছে, খুবই ভালো ভোট হয়েছে। 2009 থেকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবারে কি হবে? এবারে 1.5 লাখের উপর বেশি ব্যবধানে জিতবো। গতবারে হ্যাটট্রিক করেছি, এবার বাউন্ডারি। কিসের ভিত্তিতে এত কনফিডেন্ট? সারা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করি, উন্নয়ন করেছি, মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, সারা দিন ধরে তো ঘুরলাম, কোনো তো বিরোধী দলের তো অস্তিত্বই দেখতে পেলাম না। ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব তো একদমই নেই, সিপিএমের তাও একটু আধটু দেখতে পেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ভালোবাসে, এই ভালোবাসা ভাবাই যায় না। আর খুবই ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে 2019-এ নরেন্দ্র মোদীর যে ক্রেজ ছিল, সেই ক্রেজ একদমই নেই, একদমই নেই। সিরুলটাই এতে আমাদের ভোট অনেক বেশি বাড়ছে। কল্যাণদা, আপনার কথা শুনে আমাদের সঙ্গে আরেকটা চ্যানেলে দীপশিতা রয়েছেন, দীপশিতা হাসছেন। আপনি বললেন যে বাম প্রার্থীকেই আপনি আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন। না, আমি যদি জানতাম যে না না উনি হাসবেন, বা আমাকে তো আপনারা বলেননি যে অন্য কেউ এর সঙ্গে, না উনি শুনছেন, উনি শুনছেন, কারণ আমি এই সমস্ত প্রোগ্রাম করি না। আমি না উনি শুনছেন বলেছি। শুনুন, উনি তাতে কোনো অসুবিধা কিছু নেই, শুনছেন। উনি ওনার মত প্রকাশ করবেন, উনি ওনার মত প্রকাশ করবেন, আমি আমার মতো মত করুন না। প্রত্যেকে তো স্বাধীন মত প্রকাশ করার অধিকার রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, গত লোকসভা ভোটে হাওড়া 2টো কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন আপনি, ভালো লিড, বিশেষ করে ডোমজুড়। এবারে কি হবে? ডোমজুড়ে মিনিমাম আমার 60,000-এর ওপর ডোমজুড় লিড হবে। আর জগৎবল্লভপুর যদি খুব কম ধরি তাহলে 35,000-এর ওপর লিড হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানেই একটু গরম গরম কথা, বিতর্ক। কাঞ্চন মল্লিকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কেন এবারে?
কাঞ্চন মল্লিককে দেখো, ব্যাপারটা হচ্ছে যে কাঞ্চন প্রথম দিন যখন বেরিয়েছিল গ্রাম এরিয়ায়, তখন মহিলারা যথেষ্ট ওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল, পার্টির ছেলেরাও খুব ক্ষোভ প্রকাশ করেছিল। তার আগে উত্তরপাড়া আমার যে ওয়ার্কার্স মিটিং ছিল, তখন পার্টির কেউ ওকে ডাকতে রাজি হয়নি। আমি বলেছিলাম ঠিক আছে আসুক, এসেছিল, কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল। আমি ওকে বললাম যে তুমি গ্রামের দিকে এসো না, মহিলারা পছন্দ করছেন না। সকালে এটা হলো, বিকেলবেলাতেও একটা প্রোগ্রামেও এলো না, গ্রামের দিকে আসেন। তারপর হঠাৎ করে গ্রামের দিকে এলো, মেয়েরা একটু, আমাদের যারা মহিলা ওয়ার্কাররা আছে তারা ডিসস্যাটিসফাইড হয়েছিল। তাই ওকে বললাম যে তোমাকে তো আমি এর আগের দিনই বলেছিলাম। দেখো একটা কথা বিশ্ব আমি তোমাকে বলে দিচ্ছি, কথাটা হচ্ছে শিল্পী হিসেবে আমার প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু শিল্পী যখন রাজনীতিবিদ হয়ে যায় না, তাদের একটু মানুষের প্রতি কর্তব্য থেকে যায়। সেই কর্তব্য যদি কর্তব্যচ্যুত হয়, এখন কি কারণে আমি ওকে বলেছি সেই কারণটা নিশ্চয়ই এখনো পর্যন্ত আমি বলিনি। কিন্তু ঠিক, মহিলা ভোট তৃণমূলের একটা বড় ফ্যাক্টর, তাই কি আপনি মহিলাদের নিয়ে এত সাবধানী? না না, মহিলাদের দিয়ে এত সাবধানী করি যদি কোথাও কোনো মহিলাদের তো একটা সেন্টিমেন্ট বলে কোথাও কোনো জিনিস আছে, এই সেন্টিমেন্টটা আমি খুব ভালো বুঝি। ব্যথিতের ব্যথা সেজন বোঝে যেজন ভুক্তভোগী। অনেক ধন্যবাদ কল্যাণদা, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপশিতা ধর। দীপশিতা, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। তরুণ লাল ব্রিগেডের অন্যতম মুখ আপনি, লোকসভার লড়াইয়ে প্রথমবার, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আপনি যদি আরেকটুখানি কল্যাণ জেঠুকে রেখে দিতে পারতেন, তাহলে একটা প্রশ্ন আমি করতাম। উনি বললেন না যে উনি মহিলাদের সেন্টিমেন্টটা খুব ভালো করে বোঝেন। আমি জানতে চাইতাম উনি যে একটা মিটিং থেকে বলেছিলেন যে সিপিআইএম সন্ধ্যেবেলা মিটিং করছে না, কারণ সিপিএম এর প্রার্থীকে তো অন্ধকারে দেখা যায় না। আমি একটু জানতে চাইতাম এটা ঠিক কোন মহিলাদের কোন সেন্টিমেন্টটা বুঝে উনি আর কি বলেছেন। আপনি ওনাকে তার আগেই ছেড়ে দিলেন। আমার বিদায়ী সাংসদের কাছে ওনার নাগরিক হিসাবে, ওনার ভোটার হিসাবে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা আমি করতে পারলাম না, আক্ষেপ আমার থেকে যাবে। আমি আশা করবো আগামী দিনে আপনারা সুযোগ করে দেবেন এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করার। নিশ্চয়ই দেবো। ফাইট কেমন হলো, কি মনে হলো পুরো ভোটের লড়াইয়ের পরে, সারাদিন ঘোরার পরে কি মনে হলো? ভীষণ ভালো লড়াই হয়েছে, এবং উনি যে দুটো বিধানসভার কথা বললেন, জগৎবল্লভপুর এবং ডোমজুরে আমি আজকে নিজে সারাদিন ছিলাম। উনি বললেন যে 60,000 ভোট এবং আরো কত ভোট, আমি জগৎবল্লভপুরটা শুনলাম না। উনি তো বলেছিলেন উনি 1 লাখ ভোটে জিতবেন। তার মানে কি উনি বলতে চাইছেন বাকি 7টা বিধানসভা কেন্দ্রে ওনার বিশেষ খাতা খুলবে না নাকি? কারণ যদি বাকি 7টা বিধানসভাতে উনি 10,000 ভোটেও যেতেন, তাহলে তো ওনার 2-3 লাখ ভোটে জিতে যাওয়ার কথা। একটা অ্যাসেম্বলি থেকে যদি 60,000 ভোটে জিতছেন। আমি খালি বলবো আপনারা একটু ধৈর্য ধরবেন। 4 তারিখে অনেক এই হিসেব, যে হিসেব আমরা বসে বসে করছি, যা ভাবছি, যে এলাকাগুলো সম্পর্কে, যে মানুষগুলোর সম্পর্কে আমাদের একতরফা ধারণা রয়েছে, যে মানুষগুলো বোধহয় আমার কেনা গোলাম, আমি ওকে লক্ষ্মীর ভান্ডার দিও আমাকে ভোট করবে, ও মুসলমান, ওর এনআরসিসি এর ভয় আছে, হয়তো আমাকে ভোট করবে। এবারের নির্বাচনে মানুষ এই সব হিসেব বদলে দেবেন। মানুষ এমন জনপ্রতিনিধি চান যে তার জনপ্রতিনিধি, যে তার মতো, যে তার কথা বলে, তার দুঃখ কষ্ট, তার যন্ত্রণা যিনি সত্যিকারেই বুঝিতে পারেন এবং সেটা ফিল করিতে পারেন। ফলে এইবারের নির্বাচন লড়াই হয়েছে। আমার কমরেডরা এজেন্ট হয়ে রাস্তায় ছিলেন, বুথের মধ্যে ছিলেন, মার খেয়েছেন, বাড়ি চলে গেছেন, হাসপাতালে গেছেন, হাসপাতাল থেকে ফিরে এসে আবার এজেন্টে বসেছেন। এই স্পিরিট, এই কারেজ, এই স্পর্ধা বোধহয় একমাত্র বামপন্থী রাজনীতি করলেই আসে। দীপশিতা, প্রচারের ময়দানে আপনাকে ঘিরে প্রবল উৎসাহ দেখা গিয়েছে, আমরা নিজেরা দেখেছি, ভালো ভিড়ও হয়েছে, কিন্তু ভোট আসবে কি? আসবেই তো। যে মানুষ ধরুন উচ্ছ্বাস প্রকাশ করছেন সেই মানুষই তো ভোট দেবেন। আমাদের চ্যালেঞ্জ এই এলাকায় ছিল, যেটা কল্যাণবাবুর কথাতেও কিছুটা স্পষ্ট, যে এই যে দুটো বিধানসভা, ডোমজুর এবং জগৎবল্লভপুর, এতে তারা তো বেসিক্যালি ভোট করাতেন, মানুষকে ভোট দিতে দিতেন না, নিজের মতো করে একচেটিয়া ছাপ্পা ভোট করাতেন। আমাদের এবারে চ্যালেঞ্জ ছিল, আর যাই হয়ে যাক না কেন, বাঁকড়ায় আমরা ভোট করাবো, ডোমজুরে ভোট করাবো। সেখানে মানুষ তার ভোট দেবেন, যদি কল্যাণ ব্যানার্জিকে পছন্দ হয় তাকে দেবেন, যদি অন্য কাউকে পছন্দ হয় অন্য কাউকে দেবেন। কিন্তু এই যে অডাসিটি, যে আমি সাধারণ মানুষকে ভোট দিতে দেবো না, আমি নেতা, আমি এমএলএ, আমি এমপি ঠিক করব কিভাবে নির্বাচন হবে। এই নির্বাচনের আগে পর্যন্ত এখানকার এমএলএ কল্যাণ ঘোষ, তিনি পাড়ায় পাড়ায় বলে বেরিয়েছেন
যে নির্বাচনের মতো করেই হবে, আমরা আমার মতো করেই করব। 1 লাখ ভোটে এখান থেকে কল্যাণ ব্যানার্জিকে যদি না জেতাতে পারি, আমার পরবর্তীকালের টিকিট, আমার এমপি, মন্ত্রী হওয়া, এসব একটুখানি এদিক ওদিক হয়ে যাবে। তাই আমরা চ্যালেঞ্জ দিয়ে নেমেছিলাম যে এইবারে নির্বাচন হবে, আমরা এজেন্ট বসাবো, মানুষ লাইন দিয়ে ভোট দেবে, সেই কাজটা আমরা করে উঠতে পেরেছি। আপনাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আমার একটি সাক্ষাৎকারে নিজে বলেছিলেন যে তারুণ্যকে প্রাধান্য দিতেই আমরা তরুণ মুখদের জায়গা সেই মর্যাদা কি আপনারা তরুণরা রাখতে পারবেন? আমরা আমাদের সমস্তটা দিয়ে চেষ্টা করছি, এবং আমরা যারা সকল তরুণ মুখ, আমরা তো ধরুন কারুর ভাইপো, কারুর ভাইজি, কারুর ছেলে, কারুর নাতনি হওয়ার জন্য এমএলএ এমপির টিকিট পাইনি কখনো। আমরা প্রত্যেকে আমাদের লড়াই আন্দোলন থেকে উঠে আসা, কেউ ছাত্র আন্দোলন, কেউ যুব আন্দোলন, এবং নির্বাচনে একটা পদ্মনিধি ধর, আমার দাদু পদ্মনিধি ধর 2006 সালে, মানে উনি সেবার নির্বাচনে দাঁড়ানি, 2001 সালে শেষবার নির্বাচিত হয়েছিলেন। আমার দাদু যখন মারা যান 2020 সালে, তখন তার বয়স ছিল 84 বছর। তারপরে আরো অনেক কিছু হয়েছে, এবং যারা আমাকে চেনেন তারা অবশ্যই অনেকে পদ্মনিধি ধরের নাতনি হিসেবে চেনেন, আই এম ভেরি প্রাউড অফ ইট। কারণ আমার দাদুকে একদিনের জন্য চুরি, ডাকাতি, ঘুষখড়ি, দুর্নীতির দায়ে জেল খাটতে হয়নি। কিন্তু এ কথাও ঠিক, আমার দাদুর নাতির পরিচয়ের বাইরেও আমার একটা পরিচয় আছে। আমি ভারতের ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদক, 40 লাখ ছাত্রছাত্রীর সংগঠন। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আশুতোষ কলেজে আমার সংগঠনকে নেতৃত্ব দিয়েছি, পিতৃ পরিচয়, ঠাকুরদার পরিচয় ছাড়াই। তাই আমি যখন লোকসভায় প্রার্থী হয়েছি বা বালিতে বিধানসভায় প্রার্থী হয়েছি, আমি আমার দাদু এমএলএ ছিল বলে প্রার্থী হইনি। যদি সেই লজিকই হতো, আমার বাবা তারপরে এমএলএ, একদমই ঠিক, আমার মা তারপরে এমএলএ হতেন। অনেক অনেক ধন্যবাদ দীপশিতা। না, একদম ঠিক, আমার পরিবারের কেউ নির্বাচনে লড়েনি। অনেক অনেক ধন্যবাদ দীপশিতা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক ধন্যবাদ। আমরা হুগলি জেলাটা শেষ করে নিই, একবার আরামবাগ দেখে নেবো। শ্রীরামপুর দেখেছি, হুগলি দেখেছি, একবার আরামবাগটা দেখে নেবো। আরামবাগ কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে 1142 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস, আর 2021 বিধানসভা ভোট ধরলে 10,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। আরামবাগের ভোট ফ্যাক্টর একবার দেখবো। আরামবাগে তৃণমূলের প্রার্থী বদল, কারণ প্রার্থী বদল করা হয়েছে, মিতালি বাগ প্রার্থী হয়েছেন, এবং বিজেপির মজবুত সংগঠন রয়েছে আরামবাগে। অপরূপা পোদ্দার ছিলেন আগের প্রার্থী তৃণমূলের। আমরা আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা আলোচনায় আসবো হুগলি নিয়ে। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বিরতির পর হুগলি নিয়ে আলোচনায়। হুগলির 3টি কেন্দ্র, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। আমরা দেখেছি গ্রাফিক্সে যে কি রেজাল্ট। আমরা কথা বলেছিলাম হুগলির প্রার্থীদের সঙ্গে। সুমন ভট্টাচার্য, হুগলি। দেখ বিশ্ব, হুগলি 2019 সালে তৃণমূলকে মানে ঝটকা দিয়েছিল, বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রটি হেরে যাওয়া। কিন্তু 2021 বিধানসভা আস্তে আস্তে তৃণমূল নিজের হৃত জায়গাটা পুনরুদ্ধার করে নেয়, 7টা আসনেই যেতে, এবং এমন সব আসনে যেতে যে আসনে যে তৃণমূল ফেরত পেতে চলেছে, যেমন চন্দননগর, যেখানে বিজেপির অন্যতম মানে আরএসএস এর স্ট্রং ওয়ার্কার দীপাঞ্জন গুহ দাঁড়িয়েছিল, সেসব আসনও তৃণমূল রিকভার করে নেয়। সিঙ্গুর তৃণমূল রিকভার করে নেয়। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে 2019-এ কিন্তু এই সব সিটে লকেট চট্টোপাধ্যায় লিড নিতে ঢুকেছিলেন। একদম। ফলে আমার নিজের ধারণা যে আরামবাগ আসন যতটাই বিজেপির দিকে ঝুঁকে রয়েছে, তেমনি হুগলি, মানে যেখানে লকেট চট্টোপাধ্যায় আগে জিতেছিলেন, সেটা এবার তৃণমূলের দিকে ঝুঁকে। আর আমার মনে হয় যে যেহেতু তুই প্রসঙ্গটা তুললি, পদ্মনিধি ধরের প্রসঙ্গটা তুলে বোধহয় কি বলবো, দীপশিতা ধর সিপিএমকে কিছুটা দুর্বল করে দিয়ে এলেন। দেখুন, মানে উনি বংশানুক্রমিকভাবে রাজনীতিতে এসছে কিনা সেটা প্রশ্ন নয়, কিন্তু উনি যে শব্দটা বললেন যে ডোমজুর বা জগৎবল্লভপুরে ভোট দিতে দেওয়া হয় না, আমাদের সবার মনে আছে বালি বা হাওড়ার অন্য এলাকায় পদ্মনিধি ধর বা পতিতপাবন পাঠক কিভাবে ভোট করাতেন। ফলে সেই স্মৃতিটা কিন্তু খুব দুর্বল নয়। এটা বোধহয় ভালো করতেন দীপশিতা ধর যদি তিনি তার দাদুর নামটা না মনে করাতেন।
আমার মনে হয় যে সিপিএমের যে সমস্ত অনুষঙ্গগুলোকে এখনও লোকে ভুলে যেতে চায় সেইটা বোধহয় মনে পড়ে গেল। এবং কল্যাণ মানে এটা মোহাম্মদ সেলিমের খুব ভালো ডিসিশন যে তরুণতর অনেক নেতাদের তুলে এনেছেন, কিন্তু বোধহয় 2024-এর নির্বাচনটা তাদের জন্য নেট প্র্যাকটিস, এখনও তারা জেতার জায়গায় আসেনি। শিবাজিদা, আমি দীপশিতা যেটা বলছিলেন সেটা সেইখান থেকে আমি বলছি যে কথাটা তোমার প্রশ্ন ছিল এর কাছে, দীপশিতার কাছে, সেই প্রশ্ন থেকেই বলছি যে, এবং ওরা খুব যেটা বলে আপনারা কি তরুণ, যারা তরুণ যারা তাদের যে কি আলাদা বৈশিষ্ট্য বা তাদের যে উদ্দীপনা, এবং একটা ব্যাপার আছে হতে পারে পদ্মনিধি ধরের নাতনি, কিন্তু আমি ব্যাগেজটা বইছি না। এরা যেই সময় রাজনীতিটা আরম্ভ করেছে এরা অনেকেই সেই সময় সিপিএম এখান থেকে চলে গেছে। একটা বড় জায়গা কিন্তু দীপশিতা ধরের রয়েছে, সেটা হচ্ছে জেএনইউর মতো জায়গার নেত্রী ছিলেন এবং সেখানে কিন্তু একটা অল ইন্ডিয়া পরিচয় রয়েছে। সেই রকমভাবে আমি বলছি মনোদীপ ঘোষ যেমন হুগলিতে, এই রকম যে জায়গাটায় রক্তক্ষরণের কথাটা বলা হচ্ছিল, অর্থাৎ একটা বামেদের থেকে কোট আনকোট সহজ ভাষায় বললে যেটা রামের দিকে চলে যাচ্ছিল যে ব্লাডটা, সেইটা যদি আবার কনসলিডেট করে, এবং আই এগ্রি উইথ সুমন যে এটা নেট প্র্যাকটিস, কিন্তু একটা কথা গোটা ভারতবর্ষে এই মুহূর্তে কোনো ন্যাশনাল ন্যারেটিভ নেই। এই জায়গাটা আমি বলছি, ন্যাশনাল ন্যারেটিভ নেই, সমস্ত জায়গায় ইলেকশনটা লোকাল ইলেকশন হচ্ছে। কারণ আগে যেটা ওভারআর্চিং যে পুলওয়ামার পরে যে অবস্থা এসেছিল চূড়ান্ত একটা জায়গা, তার আগে 2014 সালের আগে ছিল নানা রকম কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি, সেই ন্যাশনাল ন্যারেটিভটা নেই। উইদাউট ন্যারেটিভ যে ভোটটা হচ্ছে সংগঠনের ভোট হচ্ছে, পারফরমেন্সের ভোট হচ্ছে, এবং ডিডেতে কে করবে। সুতরাং এখানে যদি একটা বড় পার্সেন্টেজ অফ ভোট, ইয়াং ভোট, এবং তারা অ্যাট্রাক্ট করবে, দীপশিখা কি স্মার্টলি কথা বললেন, সুতরাং এটা অ্যাট্রাক্ট করবে। এই যে ভোটগুলো যদি অনেকটা থেকে যায় বামে আবার ফেরত আসে অনেকখানি রামের ভোট, তাহলে কিন্তু ইলেকশনটা এবারে কিন্তু অন্তত রামের জায়গায় অনেক জায়গায় বামও দু একটা জায়গায় সেকেন্ড পজিশনে আসতে পারে বলে মনে হয়, কোথাও হয়তো উইন করতে। এখানেই বিপদ হবে তো বিজেপির। আমি আসছি এর কাছে, তুমি আমাকে বলো যে এই যে হুগলি কেন্দ্র যেখানে মনোদীপ ঘোষ দাঁড়িয়েছেন, শোনা যাচ্ছে বাম ভোটটা অনেকটাই ফিরে আসবে, বা শ্রীরামপুর কেন্দ্র যেখানে দীপশিতা বিজেপি প্রার্থীকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কল্যাণ নিজে বললেন যে বিজেপির প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী নন। কল্যাণদা সকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। সকালবেলা যে চ্যানেলে ছিলাম সেই চ্যানেলে তিনি বলেছেন যে সিপিএম কোথাও নেই, সিপিএমের কোনো বুথ এজেন্ট দিতে পারেনি, সিপিএমকে কোথাও দেখা যাচ্ছে না, বিজেপিকে তাও দেখা যাচ্ছে। রাত্রিবেলা উনি এসে আজখন অন্য কথা বললেন। তো ওনার মাঝখানের এই যে ব্যবধান, সেটা কেন সেটা উনি বলতে পারবেন, আমি বলতে চাই না। যাই হোক, পদ্মনিধি ধরের প্রসঙ্গ এখানে এলো। একদা হাওড়াকে বলা হতো শেফিল্ড অফ বেঙ্গল। সেই শেফিল্ড অফ বেঙ্গলকে শ্মশান অফ বেঙ্গলে যে কমিউনিস্ট পার্টি পরিণত করেছিল, তার মধ্যে থেকে তা পদ্মনিধি ধরে একটা হাত ছিল। ধর কোম্পানি বলে একটা বিরাট বড় ব্যবসায়ী কোম্পানি, একটা পরিবার ছিল, তাদের নামও ছিল ধর। তাদের পরিণতি কি হয়েছিল, কেন হয়েছিল, এটা ডোমজুরের মানুষ সব থেকে বেশি ভালো জানে। আজকে যদি উনি লোকসভা নির্বাচন হচ্ছে, ডোমজুর ওনার জায়গা, উনি কি একবারও বলতে পারলেন যে ডোমজুর থেকে ডোমজুরের মানুষ ওনাকে কতটা সমর্থন দেবেন, সেটা উনি বলতে পারলেন না। যাই হোক, এবার আসি জেএনইউতে দেওয়া স্লোগান, আর জেএনইউ যেটা আজকে সম্পূর্ণ বামেদের প্রায় হাতছাড়া হয়ে যাওয়ার জায়গায় আছে, যেখানে দাঁড়িয়ে কট্টর লড়াই দিচ্ছে বিভিপি, একদম চোখে চোখ রেখে শেষ হয়ে যাচ্ছে সেখানে বামেরা, সেখানে দাঁড়িয়ে আর তো এখানে বলার নেই তো। আজাদির স্লোগান দেওয়া, बंगाल मांगे आज़ादी, केरल मांगे आज़ादी, मणिपुर मांगे आज़ादी, काश्मीर मांगे आज़ादी, भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, भारत की बर्बादी तक जंग रहेगी। এই স্লোগান যে জায়গা থেকে উঠেছিল, তাদের পাশে যারা দাঁড়িয়ে ছিল সেই দলকে ভারতবর্ষ, আমি আপনাকে বলছি আপনি মিলিয়ে দেখে দেবেন 4 তারিখে সিপিএম এর ভোট পার্সেন্টেজ 19-এর থেকে কমে যাবে, বেশি হবে না। আর জামানত জব্দ হবে সিপিএম এর, 42টা কটা আসনে জামানত রাখতে পারে সিপিএম, সেটা দেখার প্রশ্ন। মানে রাজশ্রীকে আমি খুব ভালোবাসি ছোট ভাইয়ের মতন, কিন্তু ও তো ওইভাবে বলবেই, তার কারণ এবং এটা খুব ভালো লাগছে। না না, আমি এটা খুব এনজয় করছিলাম এই কারণে যে এটা বারবার করে কনফার্ম করছে রিভাইভাল অফ লেফট। মানে আমি তো সে প্রান্তিক যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কখনো অ্যাড্রেস করি না, কিন্তু স্বাভাবিকভাবে এই যে দর্শনগত অবস্থানটা না, এটা বড় ব্যাপার। এই যে 25 সালে গিয়ে 100 বছর হবে আরএসএস এর আর কি,
কমিউনিস্ট পার্টির ঠিক একই রকমভাবে ওই হিসাবটা ওই সময়সীমা পার করা। ফলে রাজনৈতিক মতাদর্শগতভাবে লড়াই খুব স্বাভাবিকভাবে একটা 100 বছরের বেশি সময়কাল ধরে চলছে। একটা দিকে হচ্ছে বামপন্থী মতাদর্শ, আরেকটা দিকে হচ্ছে হিন্দুত্ববাদের উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ। এটা এই তথ্য তো সারা ভারতবর্ষের লোক জানে যে জেএনইউতে যেটাকে কন্টেস্ট বলছে, কন্টেস্ট তো হয়েছে, তারপর ফলাফলটা কি হয়েছে। ফলে ইন্টেলেকচুয়াল কমিউনিটি যে রিজেক্ট করছে কোনো একটা জায়গায়, এবং এই মতাদর্শগত লড়াইটা বারে বারে করে বামের প্রাসঙ্গিকতা, বিশেষ করে একটা পয়েন্ট অফ ক্রাইসিস গত 10 বছরে ভারতবর্ষের সাধারণ মানুষকে যে প্রান্তিক অবস্থানে ফেলে দিচ্ছে একটা ফ্যাসিস্ট চূড়ান্ত দক্ষিণপন্থী রাজনৈতিক দল। সেই দলের রাজনৈতিক অবস্থান থেকে রাজস্বীদের মতন ইয়াং ব্রাইট স্বাভাবিকভাবেই আক্রমণ করবে বামপন্থীদের, এটা প্রত্যাশিত এবং এটা উল্লেখ। শান্তনুদা, হুগলির 3টে কেন্দ্র, যে 3টে কেন্দ্র আমরা দেখলাম, অ্যানালিসিস করলাম, 2-1 ছিল গতবারের। যদি আমরা ভোট দেখি, 2টো তৃণমূল কংগ্রেস, 1টা বিজেপি। আপনাদের দলের অ্যাসেসমেন্ট কি? বিশ্বদা, আপনার কথার উত্তর দেওয়ার আগে আমি যেহেতু বাকি দলের কথা শুনেছি, আমাকে একটু অ্যালাউ করবেন বলতে। নিশ্চয়ই। বিজেপির প্রতিনিধি বলছেন কল্যাণ ব্যানার্জি সকালে একরকম বলছেন, রাতে একরকম বলছেন, এটাই তো স্বাভাবিক। সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা অবধি ভোট হয়, তাহলে সকাল 7টায় যা ভোট পার্সেন্টেজ থাকে সন্ধ্যে 6টায় কি তাই থাকে? তাহলে উনি পুরো জিনিসের সন্ধ্যে 6টায় ভোট শেষ হয় মানে লাইনে দাঁড়ানো লোকেদের ভোট শেষ হতে হতে 7টা, 7:30, 8টা, 8:30 বাজে। তো ন্যাচারালি আলটিমেটলি হোল ডের অবজারভেশনটা তিনি বলেছেন। আর সেকেন্ড হচ্ছে, রাজর্ষীদের ক্ষোভটা সিপিএমের প্রতি আরও বেড়েছে, তার কারণ তারা বুঝতে পেরেছে কিছুটা হলেও বামফ্রন্ট যারা শূন্য হয়ে গেছে, যাদের সমর্থনে বিজেপি 18টা সিট পেয়েছিল, এটা আমি বলছি না, বিজেপির নেতারাই প্রকাশ্যে বলে, তারা বুঝতে পারছে কিছুটা হলেও বামফ্রন্ট হয়তো তাদের ভোটটা রিগেন করবে, যার খেসারত তাকে দিতে হবে। আর বামফ্রন্টের প্রতিনিধিকে স্মরণ করিয়ে দিই, তিনি শুধু ডোমজুরের কথা বললেন, এখনও বামফ্রন্টের যে কোনো প্রার্থীকে দেখলেই বাংলার মানুষের সেই সিঙ্গুর, ভাঙর, নন্দীগ্রাম, ছোটোআঙারিয়া, গড়বেতা, কেশপুর, বিজন সেতু, সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল বা সাইবাড়িতে মায়ের খাবার থালায় ছেলের কাটা মুন্ডু, সেই জিনিসগুলো এখনও মানুষ ভুলতে পারেনি। সুতরাং 34 বছর তারা বাংলাটাকে শোষণ করে যেভাবে শ্মশানে পরিণত করেছে, আগামী 34 বছরেও তারা ঘুরে দাঁড়াতে পারবে না। এবং আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি, আজকের দিন নিয়ে 5ম দফার ভোটের পর 18 আর 7 25টা সিটে ভোট হলো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 25টা সিটের ভোট হওয়ার পর যখন 6ষ্ঠ দফার ভোটে আগামী শনিবার আমরা ভোটের নির্বাচনে যাব, তো 25-এর মধ্যে খুব কম করে হলে 22টা, খুব বেশি করে হলে 25টা সিট ঝোলাই নিয়ে আমরা 6ষ্ঠ দফার নির্বাচনে যাব। ঠিক আছে, একদম ঠিক আছে। আপনার দলের কথা বলেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হুগলি জেলার যে 3টে আসনে ভোট হয়ে গেল, সারাদিন ঘোরার পরে, বা আমি নিজেও হুগলিতে গেছি, আমার মনে হয়েছে যে শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন। ভোটের ফলাফল কী হবে সে 4 তারিখ হয়ে যাবে। আর হুগলি কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি, কিন্তু কোথাও ফটো ফিনিশ যদি হয় বা একটু হয়, লকেটের তুলনায় রচনা হয়তো সামান্য হলেও এগিয়ে আছেন। আর আরামবাগ কেন্দ্রে কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু এবার বদল হতে চলেছে। কারণ আরামবাগের কেন্দ্রের যে ভোটের যে শতাংশ বা যা পরিস্থিতি, আমার অন্তত মনে হয় আরামবাগ কেন্দ্রে বিজেপি একটু এগিয়ে রয়েছে। আমরা হুগলির পরে আমরা আসবো হাওড়া লোকসভা কেন্দ্র। হাওড়ার অন্তর্গত 2টি কেন্দ্র, একটি হাওড়া এবং একটি উলুবেড়িয়া। একবার দেখব 2019-এর লোকসভা ভোটে হাওড়া এবং উলুবেড়িয়া 2টি কেন্দ্রে কি রেজাল্ট হয়েছিল। রেজাল্ট হয়েছিল দুটোই তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছিল। পার্সেন্টেজ একবার দেখাবো যে হাওড়া কেন্দ্র এবং উলুবেড়িয়া কেন্দ্র 2019-এর লোকসভা নির্বাচনে হাওড়ায় তৃণমূল পেয়েছিল 51% ভোট, বিজেপি 38% এবং বাম এবং কংগ্রেস গোটা জেলা ধরে আমি বলবো 10% ভোট পেয়েছিল। হুগলিতে যেমন 11% ভোট ছিল, হাওড়াতে কিন্তু 10% ভোট ছিল। এইটাই পাল্টে গিয়েছিল 2021-এর, খুব একটা বেশি পাল্টায়নি। 21-এর নির্বাচনে 51%টা 50% হয়েছিল, আর বিজেপির 38টা নেমে 36 হয়েছিল, আর 10%টা সংযুক্ত মোর্চা অর্থাৎ কংগ্রেস সিপিএমের যৌথ, এটা 11%, অর্থাৎ 1% বেড়েছিল। এটা ছিল সামগ্রিক হাওড়া জেলার 2টি লোকসভা কেন্দ্রের চিত্র। হাওড়া সিটের, হাওড়া দেখব, হাওড়া পার্লামেন্ট সিটে 1,03,000 ভোটে জিতেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় 2019-এর লোকসভা নির্বাচনে। আর 2021-এর বিধানসভা ভোটে ওই হাওড়াতেই যদি আমি বিধানসভা ফলাফল দেখি, তাহলে 2,14,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
হাওড়ায় ভোটের ফ্যাক্টর কি? হাওড়ায় ভোটের দুটি বড় ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে মাইনরিটি ভোট, যেটা একটা 5 লাখ থেকে শুরু করে সাঁকরাইল এইসব জায়গায় প্রচুর পরিমাণে মাইনরিটি ভোট আছে। দ্বিতীয় হচ্ছে হাওড়া পুরো এলাকায় দীর্ঘদিন ধরে পুরো ভোট হয়নি, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। আমি আসবো উলুবেড়িয়া জায়গা, উলুবেড়িয়া কেন্দ্র। উলুবেড়িয়া কেন্দ্র কি হয়েছিল? উলুবেড়িয়া কেন্দ্রে 2,15,000 ভোটে জিতেছিলেন সাজদা আহমেদ, সুলতান আহমেদের স্ত্রী 2019 সালে। 2021-এর বিধানসভা যদি ভোট দেখি তাহলে 1,68,000 ভোটে এগিয়ে তৃণমূল, অর্থাৎ কিছুটা হলেও পার্সেন্টেজ কমেছিল। কারণ আমার মনে হয় 2021-এর বিধানসভা ভোটে হিন্দু এবং মুসলিম দুটো ফ্যাক্টর ওখানে কাজ করেছিল। আমি আলোচনায় আসবো। ভোট ফ্যাক্টর কি উলুবেড়িয়ায়? উলুবেড়িয়ায় ভোট ফ্যাক্টর হচ্ছে মাইনরিটি ভোট, সব থেকে বড় ফ্যাক্টর এটাই, মাইনরিটি ভোট, এবং পদ্মের ঘরে প্রার্থীর ক্ষোভ, অর্থাৎ আভ্যন্তরীণ লড়াই রয়েছে উলুবেড়িয়াতে। উলুবেড়িয়া এবং হাওড়া এই দুটি কেন্দ্র, এই দুটি কেন্দ্রে কি মনে হচ্ছে রাজস্বী? না, আমি এইটাতে এগ্রি করছি না যে পদ্মের ঘরে কোনো প্রার্থী ক্ষোভ আছে, কারণ বহু পুরনো একজন উনি কার্যকর্তা, একজন স্বয়ংসেবক, এবং তাকে কিভাবে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, কিভাবে তাকে তার হাড়গোড় ভেঙে তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে, হুইল চেয়ারে করে তাকে প্রচার করতে হয়েছে, সেটা আমরা দেখেছি। এবং সেটা কোনো সাজানো হুইল চেয়ারের ঘটনা নয় প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে হাওড়াতে আসি। রথীনবাবু খুব পুরনো একজন ওখানকার বাসিন্দা, তার একটা লেগেসি আছে, মানুষ তাকে খুব ভালোভাবে চেনেন, তার সেবার কাজ, তার ডাক্তারি, তার যে পারিবারিক, তার পিতার পরিচয়, তার বংশগত সেখানে হাওড়ার যে দীর্ঘকালের সেখানে থাকা, এবং হাওড়ায় বিজেপির যে সংগঠন আছে। একই সঙ্গে মেয়র হিসেবে তার ব্যর্থতাও কিন্তু অভিযোগ আছে। না, মেয়র হিসেবে তার ব্যর্থতা, তৃণমূলের মেয়র হিসেবে তার ব্যর্থতার অভিযোগ যেরকম আছে, তেমনি আমাদের এখানকার ফিরাদ ববি হাকিমের ব্যর্থতার অভিযোগও আছে। নতুন অভিযোগ উঠেছে, রবীন্দ্র সরোবর লেকের 5 বিঘা জমি 8,000 টাকা লিজ দিয়ে দেওয়া হচ্ছে, তাই নিয়ে বিরাট আন্দোলন চলছে, এবং সেটাকে শাক দিয়ে মাছ ঢাকতে হচ্ছে ফিরাদ ববি হাকিমকে, যেখানে কেএমডিএ সম্পূর্ণ রকমভাবে কাস্টোডিয়ান ন্যাশনাল প্রপার্টি, সেটাই বলছি। তো যাই হোক, তৃণমূলের এখানে আমরা তো তাপসদাকে উত্তর কলকাতাতে স্টেট জেনারেল, বড়নগর স্টেট জেনারেল হাসপাতালের জন্য 4খানা ডায়ালিসিসের মেশিন চেয়েছিলেন, সেটাও রাজ্য সরকার দিতে পারেনি, সেটাও আমরা দেখেছি। তো তৃণমূল সরকারের আমলে ব্যর্থতা কি হয়েছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। হাওড়ার পুরো ভোট হয়নি, বালি হাওড়ার ডিভিশন, তাই নিয়ে সেটা ঝুলে পড়ে আছে, বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখেছি, প্লাস কোভিড কালের সেই সময়কার ঘটনাগুলো। এবার কথা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু একটা রথীনবাবুর ওপর ভরসা আসবেন, এবং পরিবর্তন তো চাইছে পশ্চিমবঙ্গের মানুষ, পরিবর্তন চাইছে এমন তা তো নয়। তাই সেখানে হাওড়াতেও খুব ভালো রকমের একটা চান্স আছে, এবং উলুবেড়িয়ায় ডেফিনেটলি মাইনরিটি পপুলেশন একটা ফ্যাক্টর করেন, ম্যাটার করেন। কিন্তু মাইনরিটি পপুলেশন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি বিশ্বতা, যেখানে কৃষ্ণনগরে দাঁড়িয়ে নাকাশিপাড়া, হরনগর থেকে এবং আপনার বিলকুমারী পঞ্চায়েত পুরো দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বলছেন কেন্দ্রীয় বাহিনী কোথায়, আমরা 12 বছর ভোট দিতে পারিনি, আমরা ভোট দেব, সব ভোট বিজেপিকে দেবো। এই কথা কালীগঞ্জে সম্পূর্ণ 54% মাইনরিটি, আমি সেটাই বলছি, নাকাশিপাড়া কালীগঞ্জ মাথায় থাকবে। হ্যাঁ, এবার সেটাই হচ্ছে কথা, মাইনরিটি পপুলেশন এবং বাংলাভাষী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছেন, তারা কিন্তু এই তফাৎটা বুঝতে পারছে। শান্তনু সেন, বিশ্বদা একটা কথা বলি, কোন বানেগা করোড়পতিতে অমিতাভ বচ্চন যেভাবে পারফর্ম করেছেন এবং কেবিসি প্রোগ্রামটাকে যেভাবে পপুলার করেছেন, ঠিক একইভাবে এই নিউজ 18-এর এই সোজাসাপটা প্রোগ্রামটাকে আপনি যেভাবে পপুলার করেছেন, এবং তার সাথে সাথে আপনি নিজে যেভাবে পপুলার রয়েছেন, কালকে যদি আবার সোজাসাপটায় আপনি বসেন, কোনো মানুষের সন্দেহ থাকবে যে এই প্রোগ্রামটা ফ্লপ হবে। উলুবেড়িয়া এবং হাওড়া হচ্ছে তৃণমূলের জন্য ঠিক সেটাই, বুঝে নিন। আসলে কি দেখো, আজকে 7টা আসন্ন ভোট হচ্ছে, তো এটা হচ্ছে যে 3 জন প্রার্থী, লকেট চ্যাটার্জি, রথীনবাবু এবং অর্জুন সিং, যে 3 জনকেই এই মঞ্চ, এই টেবিলে যারা আলোচনা করছেন, তারা অতীতের বিভিন্ন নির্বাচনে আজকে যাকে তীব্রভাবে আক্রমণ করে কথা বলছে, তখন তাকে নিয়ে সাংঘাতিকভাবে প্রজেক্ট করে কথা বলে। আরো আছে, বিশ্বজিৎ দাস আছে। না, আমি আজকের এই আজকে সরি, এক্স্যাক্টলি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রেজ্জাক মোল্লারাও আছে, আসছি, শান্তনু ঠাকুর আছে, পরে আসবো। তো সুতরাং এই রাজনীতির সংস্কৃতি মারাত্মক, মানে এখানে ওখানে, এক। 2, 34 বছরের নিশ্চয়ই এমন অভিজ্ঞতা মানুষের হয়েছিল, জন্য তো মানুষ পরিবর্তন করেছিল, আবার 34 বছর ধরে রেখেছিল। কিন্তু এই অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের মানুষের ফরচুনেটলি হয়নি, যে কাস্টাডিতে
জনপ্রতিনিধি ক্যাবিনেটের মানুষজনরা থাকতে পারে আর কি, এটা মাথায় রাখতে হবে। আর শেষ করছি এই পর্যায়ে তোমার নির্দিষ্ট প্রশ্নের কথায়, আজকে যে উলুবেড়িয়াকে রেফার করলে, এখানে লড়াইটা চারে বোঝা যাবে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের সাথে বামেদের হবে, স্ট্রাগল করছে ওখানে ভারতীয় জনতা। একটা যে কথাটা বলছিলাম সেটা তো আছেই, অর্থাৎ সব্যসাচী কতটা ভোট পাবেন ইত্যাদি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ফুলে ফুলে ঢোলে ঢোলে এটা এ ফুল ও ফুল করা যায়, কিন্তু মানুষরা করছে ফুলগুলো কিন্তু ঠিক আছে, অর্থাৎ ভোটটা কিন্তু ফুলের ওপর হচ্ছে। এই জায়গাটা কিন্তু বাংলাতে প্রতিষ্ঠিত, অর্থাৎ হাওড়াতেও ভোটটা লড়ছে তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়াতেও তৃণমূল কংগ্রেস, নিশ্চয়ই বনগাঁতেও তৃণমূল কংগ্রেস। সুতরাং সেখানে অনেকেই ফুল বদল করতে পারে, ফুলে ফুলে নানা ফুলে ঘুরতে পারে, কালি কালি ঘুমে হতে পারে, কিন্তু তাহলেও এই ফুলগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু লোককে জানে না। আমি বলছি গ্রামের একদম অভিজ্ঞতা থেকে, কিসে ভোট দিয়েছিস? ফুলে ভোট দিয়েছি। কোন ফুলে? জোড়া ফুলে। সুমন বড় ফুল না, এইভাবে তারা কথা বলে। সুতরাং ফুল বদল হয়নি, লোক বদল হয়ে গেছে। সুমন, হ্যাঁ দেখুন, আমি যেটা বলতে চাইবো সেটা একটু অপ্রিয় কথা। সেটা হচ্ছে যে রাজস্বীদের রাজনৈতিক মতবাদের আমি বিরোধী হতে পারি, কিন্তু ওদের একটা স্ট্রেট মতবাদ আছে যে আমরা হিন্দুদের স্বার্থে লড়ছি। কিন্তু এই যে বামেদের যে ধ্যাসটামোটা না, মানে সেটা মাঝে মাঝে মানে অতিষ্ঠ করে দেয়। যতদিন বামেরা ক্ষমতায় ছিল, আমি আগের দিনও বলেছিলাম, কোনোদিন ডায়মন্ড হারবারে কোনো মুসলমানকে প্রার্থী করেছে? ততদিন জ্যোতিবাবুর আত্মীয় অমল দত্ত দাঁড়াতেন। যতদিন কৃষ্ণনগরে এই প্রথম কোনো মুসলমানকে প্রার্থী করা হলো, যাতে একটু মুসলমান ভোট কেটে যদি মহুয়া মৈত্রকে বিপদে ফেলা দেয়। কোনোদিন শোনা গেছে কোনো মুসলমানকে সিপিএম পুরুলিয়া বা বাঁকুড়ায় লড়তে পাঠিয়েছে, যেখানে আদিবাসীদের ভোট, বা দেবলীনা হেমব্রমকে এনে উত্তর কলকাতায় প্রার্থী করেছে? ফলে বামেরা যখন সোশ্যাল ইকুয়ালিটি এইসব ধ্যাসটামোর কথা বলে, বামেদের বুঝতে হবে যে ওটা রিজেক্টেড হয়ে গেছে। ওটা 92-তে সফিউদ্দিন চৌধুরী বলার পরে রিজেক্টেড হয়ে গেছে। আইদার ইউ আর প্রো বিজেপি অর ইউ আর অ্যান্টি বিজেপি। মাঝে এই যে ধ্যাসটামোটা যেটা বামেরা করেন, মাঝে মাঝে এসে তাত্ত্বিক কথাবার্তা, ওটা বাতিল করে দিয়েছে। কেরালায় বামেদের কী হবে? কেরালায় বামেরা একটা সিটও জিততে পারবে? রাহুল গান্ধী বামেদের কথা শুনে গিয়ে কেউ ওয়েনারে দাঁড়াননি। এইটা বামেদের প্রথম বুঝতে হবে যে দ্য পলিটিক্যাল ব্যাটল ইজ স্ট্রেট, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুরা কেন বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে যে এম.এ. সাদি হঠাৎ কৃষ্ণনগরে গিয়ে দাঁড়ালেন? এতদিন ধরে আমি বলছি 52 থেকে একজনকেও দাঁড় করানো হয়েছে, মুর্শিদাবাদে একজনকেও দাঁড় করানোর সাহস দেখিয়েছে। যখন ক্রাইসিসে তখন মনে পড়েছে যে মুসলমানদের জন্য আমাদের ভাবতে হবে। বিষয় জাস্ট এখানে মাত্র কয়েক সেকেন্ড নিতে, সেটা হচ্ছে আমি ভীষণ এনজয় করছি, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এইভাবে বামপন্থীদের আক্রমণ করতে মুখোশ পরে এবং মুখোশ ছাড়া দেখিনি, যেটা ইন্ডিকেটার হচ্ছে তার সমর্থনের জায়গা বাড়ছে। এটা খুব খুশির জায়গা যারা ওই মতাদর্শে বিশ্বাস করে। আর একটা এখানে শুধু বলি, যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ, এখন তো ভারতবর্ষের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে ওই ইতর সংস্কৃতিতে চলে গেছে, পলিটিক্যাল আইডেন্টিটির জায়গায়, যে কারণে এই আলোচনার মধ্যে কখনো জাতপাতের বাইরে বেরিয়ে মানুষের কথা বলে আমরা রাজনীতির চর্চা করতে পারছি না। না না না, কিন্তু এই জায়গায় তো বিজেপির উত্থান, হিন্দুত্ববাদীদের উত্থান, এবং এই রাজ্যে যে মানে একটা গট অফ ফাইট, এর মধ্যে থেকে তো এই সংস্কৃতি হচ্ছে। একটা শুধু সেন্টেন্স বলছি, যে তুমি যে পপুলেশনের ঘনত্ব বেশি, তুমি তার থেকে প্রতিনিধি তুললে সেখানে একটা অসুস্থ রাজনৈতিক দাঁড়াও ধর্মের সূত্র টানছো। আবার সেখানে যদি তুমি অন্য কোনো বোঝাপড়া থেকে প্রার্থী দাও, তাহলে তখন বলা যে ওখানে এই বিশাল মানুষ রয়েছে। এইটা কিন্তু একটা, তাহলে তোমরা কমিউনিটির রাজনীতি করছো না ক্লাস রাজনীতি? ক্লাস রাজনীতি যদি করো, যারা প্রথম স্লোগান দিয়েছিল পাকিস্তান মানতে হবে তবে ভারত স্বাধীন হবে, যারা যে মুখ্যমন্ত্রী বলেছিলেন মাদ্রাসা জঙ্গি তৈরি কারখানা, যারা তাসলিমা নাসরিনকে থাকতে দেয়নি, তারা ধর্মের রাজনীতির কথা বলছে আমাদেরকে। আর 34 বছরের প্রাসঙ্গিকতা আমাদের থাকবে, কারণ 34 বছর আমি একটা কথা প্লিজ একটা কথা পরিষ্কার, হাওড়ার যে দুটি সিট নিয়ে আজকে আলোচনা হলো, আমি বলতে পারি যে উলুবেড়িয়া সিট নিশ্চিতভাবেই তৃণমূলের পক্ষে যাবে, কারণ উলুবেড়িয়া এমন একটা সিট, যদি পশ্চিমবঙ্গের একটি শুধু সেফ সিট হয় তৃণমূলের পক্ষে, সেটি হচ্ছে উলুবেড়িয়া। এবং হাওড়া সিটেও অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস, তার কারণ হাওড়াতেও তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে অন্যদের তুলনায়। চলে আসছি বনগাঁ সিটে। বনগাঁয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। কি হবে এবার বনগাঁয়?
কি মনে হচ্ছে আপনার? বনগাঁয় ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানুষ ভোট দেবে, এই মানুষ ভোট দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে মজবুত করার জন্য। বিকশিত ভারত যে মাননীয় প্রধানমন্ত্রীজির চিন্তাভাবনা আছে সেটাকে আরও বেশি আগামী দিনে ত্বরান্বিত করার জন্য মানুষ ভোট দিয়েছে। বনগাঁর মানুষ বিশ্বাস রেখেছে মোদিজির হাতকে মজবুত করার জন্য। শান্তনু, আপনি আমাকে বলুন, আপনার বনগাঁ কেন্দ্রে এবার ডিসাইডিং ফ্যাক্টর সিএ, কি মনে হলো? সিএ পজিটিভ ইস্যু। যারা সিএর মর্ম বুঝবে তারা এটা নিয়ে পলিটিক্স করবে না, তারা ঠিক অ্যাপ্লিকেশন করছে। তারা এটার কারণ তাদের বহু ক্যাম্পে ঘুরে বেড়াতে হয়েছে লাস্ট 75 ইয়ার্স, তো তারা জানে সিএর কতটা ভ্যালু আছে। এটা পলিটিক্যাল লিডাররা বুঝবে না। এটা ঘটনা যে ভোটের মুখে সিএ নিয়ে বিতর্ক কম হয়নি, কিছু ক্ষেত্রে তো মতুয়াদের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়েছে, যার জেরে আপনাদের বারবার ব্যাখ্যা দিতে হয়েছে। কি মনে হয়, আপনারা সিএ ঠিকভাবে বোঝাতে পেরেছেন? এটা আপনাদের চিন্তা হতে পারে, আমাদের চিন্তা নয়। আমি আপনাকে বলেই নিয়েছি যে সিএ যাদের দরকার তারা সিএর মর্ম বুঝবে, আর যারা পলিটিক্যাল ভাববে সেটাকে পলিটিক্যালি ভাববে। অতএব এটা নিয়ে আমরা চিন্তা করি না। সিএ শুধু ভোটের জন্য নয়, সিএ মানুষের প্রকৃত ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার রাইট, আর এদের কাছে নাগরিকত্ব নেই বিধায় এরা বিভিন্নভাবে হ্যারাস হয়। টোটাল ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, তাই সিটিজেনশিপটা খুব জরুরি। শান্তনু, তৃণমূল বারবার বলছে সিএ তে ফর্ম ফিল আপ করা মানে নিজেকে শরণার্থী বলে ঘোষণা করে দেওয়া, কি বলবেন? টিএমসির বলার কোনো রাইট নেই, এই আইনের আয়তেই পড়ে না স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্ট যদি বলে থাকে সেটা মিথ্যে কথা বলছে। একবার সাপোর্ট করতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একবার বলছে যে সিএ করলে নাগরিকত্ব চলে যাবে। ওদের কোনটা সত্যি কোনটা ভুল কি করে বুঝবো? শান্তনু, গয়েশপুরে বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে, কি মনে হয় কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ করেছে? পুলিশ ঠিকমতো কাজ করেনি। কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করা হবে, তারপরে কেন্দ্রীয় বাহিনী সেখানে সিকিউরিটি প্রোভাইড করবে। তো পুলিশ যদি সেখানে ডিপ্লয় না করে তাহলে কেন্দ্রীয় বাহিনী তো খুঁজে বের করতে পারবে না কোথায় বুথ কি বৃত্তান্ত। এটা পুলিশের গাফিলতি, স্টেট গভর্নমেন্টের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি। ঠাকুরবাড়ির ঘরোয়া বিবাদ কি মতুয়াদের উপর বিরূপ প্রভাব ফেলছে না, কি মনে করেন? এটা নিয়ে আমি কোনো বক্তব্য দেব না, এটা আমার পার্সোনাল ইস্যু। মতুয়াদের মন কি বিজেপির পাশে রয়েছে? অফকোর্স আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি মতুয়াদের পরিচিতি করিয়েছেন সারা ভারতবর্ষে। ওড়াকান্দি, শ্রীধাম ওড়াকান্দিতে গেছেন, শ্রীধাম ঠাকুরনগরে এসছেন। তো এটা তো বিশ্বের একটা বড় পরিচয়। এরকম পরিচয় কোন পলিটিক্যাল লিডার দিয়েছে আগে? অনেক অনেক ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ছিলেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। বনগাঁর প্রার্থী আপনি, মতুয়াদের এলাকা, এবার ভোটের আগে সিএ কার্যকর হয়েছে, এই কেন্দ্রে বিজেপিকে হারাতে পারবেন? নমস্কার, আমি বলি আপনাকে যে মতুয়াদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল 2019 সালের নির্বাচনে। তারা ভেবেছিলেন নিঃস্বার্থ নাগরিকত্ব দেবেন। সেই সময় প্রার্থী যিনি সাংসদ হয়েছিলেন শান্তনু ঠাকুরও বলেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়ার কথা। মতুয়া সহজ সরল মানুষদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিলেন, কিন্তু বাস্তবে তার রূপায়িত হলো না। নিঃস্বার্থ নাগরিকত্বর পরিবর্তে মানুষকে দেয়া হলো যে আমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করে চাইতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই। ইতিমধ্যে আমি ভারতবর্ষের নাগরিক, আমার ভোটে সরকার গঠন হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছেন,
আমাকে আবার নতুন করে ভারতবর্ষের নাগরিকত্ব চাইতে হবে, মানে আমি বেনাগরিক হব এবং আজকে আমাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করবে। নাহলে আমি কারো নাগরিকত্ব চাইতে যাব, আমি তো নাগরিক। এটা মতুয়ারা সহজ সরল মানুষ হলেও তারা বুঝতে পেরেছেন, ওপার বাংলার মানুষরা বুঝতে পেরেছেন যে কেন্দ্রের যে সরকার, যে বাংলা বিরোধী সরকার আসামের যে ঘটনা তার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন। এবং শান্তনু ঠাকুর তিনি একটি কথাও বলছেন না যে আমার মতুয়া সম্প্রদায়ের মানুষরা নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তিনি বিজেপির সুরে সুর মিলিয়ে যে মতুয়াদের সর্বনাশ হতে চলেছে উদ্বাস্তু মানুষের, তিনিও সেই ট্যাপে পা দিয়ে বিজেপির সুরে সুর মিলিয়ে নিরীহ সাধারণ মানুষকে বিপথে চালিত করবার চেষ্টা করেছেন। তারা ধরে ফেলেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করছেন এবং উপযুক্ত জবাব দেবেন এই নির্বাচনে তারা দিয়েছেন। বনগাঁ লোকসভা কেন্দ্রে সিএর প্রভাব ভোট বাক্সে কোন দিকে পড়বে? আপনার পক্ষে পড়বে না বিজেপির পক্ষে পড়বে? না, বিজেপি তো মতুয়াদের জন্য কিছু করেনি। বিজেপি মতুয়াদের ব্যবহার করেছে, ভোটের ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছে। আর মতুয়াদের জন্য যদি কাজ করে থাকে তিনি আর কেউ নন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মা বীণাপাণি দেবীর তার ইচ্ছানুসারে পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ হয়েছে এবং বড়মা বীণাপাণি দেবীর ইচ্ছানুসারেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় হয়েছে। ওই ঠাকুরবাড়ির আদলে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন রেলওয়ে স্টেশন করেছেন ঠাকুরবাড়ির আদলে। যে কামনা সাগরে আজকে আমরা অনেক পুণ্যার্থীরা যাই স্নান করতে, সেই কামনা সাগরকে তিনি ঘাট বাঁধানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন। এবং বারুণীর মেলা উপলক্ষে একদিন সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদেরকে আজকে উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করে তার মধ্য দিয়ে আজকে তাদের উন্নয়ন করবার কথা বলেছেন। 5 বছরে বিজেপি এমন কোনো কাজ করতে পারেনি। আপনার লড়াইটা ঠাকুরবাড়ির সদস্যের বিরুদ্ধে, লড়াই কি কঠিন মনে হয়? একদম কখনো মনে হয়নি। যে সাংসদ 5 বছরে মানুষের ভোট নিয়ে মানুষের কাছে যায়নি, কোনো উন্নয়ন করেনি, যে সাংসদ মানুষের সাথে প্রতারণাই করেছে এক কথায়। অতএব তিনি বছরে 5 কোটি পেলে 5 বছরে 25 কোটি টাকার হিসাব দিতে পারবে না। তিনি ইস্তাহারে বলছেন যে আমি এই স্কুলে 10 লক্ষ টাকা, ওই স্কুলে 10 কাঠুয়া স্কুলে টাকা দিয়েছি। হেডমাস্টাররা নিজে বাঁচার জন্যে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে যে আমার স্কুলে কোনো টাকা আসেনি, আমি কোনো চিঠিও পাইনি, আমার কোনো কাজ হয়নি। তাহলে যেখানে কাজ হয়নি, যেখানে কোনো চিঠি আসেনি, একটা ইচ্ছানুসারে শুধু মানুষকে বিভ্রান্ত করবার জন্যে বলে দেয়া। রাজ্য সরকার কাজ করেছে হরিণঘাটায়, একজন সাংসদ বলে দেবে ওই 9 কোটি টাকা আমার, আমি কাজ করেছি। মানুষ বুঝেছেন যে এই বিভ্রান্ত করা মানুষেরকে নিয়ে উন্নয়নের টাকার কাজ নেই। অতএব ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দাস। আপনি আপনার কথা বলবেন নিশ্চয়ই, বলেওছেন। কে জিতবে দেখা যাবে 4ই জুন। আমার সঙ্গে ছিলেন বিশ্বজিৎ দাস। বনগাঁয় 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 41% ভোট, বিজেপি 49% ভোট, বাম 6%, কংগ্রেস 2%। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের 41% বেড়ে হয় 44%, বিজেপির 49% কমে হয় 45%, আর সংযুক্ত মোর্চার 8% বেড়ে 1% হয়। 2019-এর লোকসভা নির্বাচনে বনগাঁয় 1,11,000 ভোটে জিতেছিল বিজেপি প্রার্থী। 2021-এর বিধানসভা ভোটে 14,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। বনগাঁ কেন্দ্রের ফ্যাক্টর, সিএএ এবং ঠাকুরবাড়ির কোন্দল। আমরা উত্তর 24 পরগনার 2টি কেন্দ্রে আজকে ভোট হলো রাজর্ষি। একটি হচ্ছে বনগাঁ আর একটি হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের 2 প্রার্থী পার্থ ভৌমিক এবং অর্জুন সিং এর কথা আমরা শুনিয়েছিলাম। এই কেন্দ্রের 2 প্রার্থী শান্তনু ঠাকুর এবং বিশ্বজিৎ দাস, যিনি আগে বিজেপিরই এমএলএ ছিলেন এবং সদ্য পদত্যাগ করে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন, তাদের কথা শুনলাম। এই 2টি কেন্দ্রে বিজেপির কি আশা বা কি ভরসা? চোখ বুঝে 2টি সিট বিজেপি পাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মধ্যে নেই এবং এখানকার মানুষেরও নেই।
আমি জানি না বিশ্বজিৎ বাবু এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন কিনা আপনার, শুধু দুটি প্রশ্ন ওনার কাছে আমার থাকবে বা দুটি বক্তব্য থাকবে। এক, 4 জুনের পরে উনি এই একই শব্দগুলোতে অটুট থাকবেন তো? উনি আবার দল বদল করার চেষ্টা করবেন না তো? 2 নম্বর কথা হচ্ছে, যে বিশ্বজিৎ বাবু যে কথাগুলো উনি বললেন যে ওই সিএ কে ভুল বোঝানো হয়েছে, আমি বিশ্বজিৎ বাবুকে অনুরোধ করব, যাদের কথা উনি বললেন যাদেরকে সিএ তে ভুল বোঝানো হয়েছে তাদেরকে প্লিজ বলুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে, এবং পাসপোর্টটা পেয়ে গেলে পরে প্রথমে যারা এই সিএ নাগরিকত্ব পাবেন তাদের নামটা নিয়ে তারা সিএতে নাগরিকত্ব না অ্যাপ্লাই করে তারা পাসপোর্ট অ্যাপ্লাই করতে বলুন। পাসপোর্টটা পেয়ে গেলে এই চ্যানেলে এসে বলুক রাজনীতিটাই আমরা ছেড়ে দেবো। আচ্ছা, এই দুটি বিশ্বজিৎ বাবু স্থির থাকবেন তো? ব্যাস। শান্তনু সেন, কারণ আমি কারণটা বলে দিচ্ছি, কারণ একটা লাইন বলে দিই দাদা, সেটা হচ্ছে হায়দ্রাবাদে গিয়ে না এরকম বহু মানুষ এরকমের মধ্যে পড়েছিলেন বাঙালিরা, এবং পাসপোর্ট অ্যাপ্লাই করতে গিয়ে কতজনের পাসপোর্ট রিজেক্ট হয়েছে সেটা হিসাবটা বোধহয় বিশ্বজিৎ বাবু জানেন না। আর যদি না হয়ে থাকে তাহলে সেটা ডিএমএ। আমার টাইম থেকে ধার আপনি বলুন, আপনি বলুন। আপনি দুটো কেন্দ্রের কথা বললেন, এক হচ্ছে বনগাঁ, এক হচ্ছে ব্যারাকপুর। আমি বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের জন্য কি করেছেন বিশ্বজিৎ দাস বলে দিয়েছে। আমি শুধু একটাই কথা, উনি যেটা বলেননি সেটাই বলবো, যে মতুয়া সম্প্রদায় যাকে মাথায় রেখে যাকে শ্রদ্ধা করে এ পথ চলে, সেই বীণাপাণি দেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তার সাথে যিনি ছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আর কিছু বলবো না। সিএ নিয়ে এত বড় বড় কথা তিনি বলছেন, আমি সেই সময় পার্লামেন্টে ছিলাম, থাকার সুযোগ ছিল। আমি শান্তনু ঠাকুরকে 2-3টে প্রশ্ন করব। নাম্বার 1, 2019-এ গায়ের জোরে সংখ্যাধিক্যের ঔদ্ধত্যে পার্লামেন্টে সিএ পাস করানোর পর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর 5 বছর 9 বার কেন এক্সটেনশন চাইতে হলো রুল ফ্রেম করতে? নাম্বার 2, ভারতবর্ষের সংবিধানের কোন ধারা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রভিশন দেয়? নাম্বার 3, তিনি বলেছিলেন আমি অ্যাপ্লাই করব। যেই আমরা বললাম অ্যাপ্লাই করছেন মানে আপনি এখনো নাগরিক নন, এবং অ্যাপ্লিকেশন করার পর আপনি যদি নমিনেশন দেন, ইলেকশন কমিশনের উচিত নমিনেশন বাতিল করা। তিনি কেন অ্যাপ্লিকেশন দিলেন না? এটা গেল বনগাঁ। ব্যারাকপুরের উত্তরটা শুনে নিন। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে থাকবে, এবং একটা নতুন উন্নয়নমুখী শান্তিকামী মানুষের ব্যারাকপুর এই 2024 নির্বাচন ব্যারাকপুর উপহার দেবে। যে সিএ নিয়ে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে যখন পার্লামেন্টে তর্ক বিতর্ক হয় আর কি, তারপর যখন ভোটাভুটিটা হবে, তখন ঠিক কী কারণে, আমি বলছি না সেটিং তত্ত্ব, কিন্তু ঠিক কী কারণে তৃণমূল কংগ্রেস হলটা লিভ করলো আর কি, মানে হারার সংখ্যাটাকেও তো নিজেকে রেকর্ডে রাখতে পারতো। ফলে আমি সেটিং তত্ত্বের কথা বলছি না, আমি এবার বলছি এটা নিয়ে তো একটা যে রাজনীতিটা হচ্ছে, রাজনীতিটা নাকি বিদেশ যাওয়ার সময় আটকে যায় আর কি, জানা নেই। এই দুটো জেলার যে কনস্টিটিউয়েন্সি মানুষজন আজকে এখানে বাস করেন, তারা স্বাধীনতার পর থেকে কেউ বিদেশ যেতে পারেননি, পাসপোর্ট আটকে গেছে জানি না। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাহলে ভারতীয় নাগরিক নয়, এগুলো সব বস্তা পচা। ভোটের কথা হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল, এই জায়গাটায় তীব্রভাবে আপত্তি রয়েছে এবং আগামী দিনেও থাকবে। আর এখানে তোমার মতন এত সিজন মানে মিডিয়ার জগতের একটা সামনের সারির লোক, তুমি দেখলে বিশ্বজিৎ বাবুকে অ্যাড্রেস করতে গিয়ে নিজেই থতমতকে তৃণমূল না বিজেপি ওই জায়গায় ফর্মুল করে ফেললে যখন রেফার করতে গেলে। এইটা একটা কোট আনকোট রাজনীতি। এই জায়গাতে পশ্চিমবঙ্গের যে বলছেন সেটিং তত্ত্ব, আবার বারবার করে বলছে এ ফুল ও ফুল, এই ফুলকে কেন্দ্র করে যে অসুস্থ রাজনীতি তোমার মতন রিপোর্টাররাও হোঁচট খেয়ে পড়ছে। আমি বলছি এই রাজনীতির বিরুদ্ধে লড়াই, বামপন্থীদের লড়াইটা, লেফট ডেমোক্রেটিক লড়াইটা এই রাজনীতির বিরুদ্ধে লড়াই। আমি একটু লাইটার ভেনে বলেছিলাম যে মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, তো নাচছে কিন্তু ফুলটা ঠিক থাকছে। এখানে কিন্তু যে জায়গাটা আসল কথা যেটা বলার, যে এখানে যে এনআরসির কথা কিন্তু কেউ বলছে না। অমিত শাহজি বলেছিলেন যে ক্রোনোলজি সমঝিয়ে এটা কি করে হবে, বা
আসামে কিন্তু এনআরসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওখানে কিন্তু গোয়ালপাড়াতে ডিটেনশন ক্যাম্প রয়েছে। এখানে আবার আমি সিএ বলছি, সিএ যদি দিতে থাকে, নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু সাংঘাতিকভাবে সিএ বিরোধী, কারণ সেখানে কিন্তু ওরা হিন্দু মুসলিম জানে না, ওরা মনে করে বহিরাগত, তারা কিন্তু বাইরে থেকে এসছে। সুতরাং এই জায়গা কিন্তু বিদেশি বহিষ্কার, তাই নিয়ে বিরাট আন্দোলন হয়েছে 80-র দশকে। সুতরাং এখানে সেল করতে পারছে কিভাবে, এটা বিরাট বড় ব্যাপার। বনগা ব্যারাকপুর, দেখ মানে সিএ নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু বনগাঁতে বিজেপির অ্যাডভান্টেজ, এটা যদি আমরা অস্বীকার করি তাহলে ভুল করব। আমার ধারণা যে ব্যারাকপুরে তুল্যমূল্য লড়াই, সেখানে অর্জুন বা পার্থ যে কোনো কেউ জিততে পারে। নাও হিয়ার কামস আ সিএ, বাট সিএ কি গোটা পশ্চিমবঙ্গে এফেক্ট করছে? না। সিএর অন্যতম প্রবক্তা, মানে যিনি অনেক গান বেঁধেছেন, সেই অসীম সরকার কিন্তু বর্ধমান পূর্ব আসন জিতবেন এরকম কেউ প্রত্যাশা করছে না। আর পয়েন্ট নম্বর 3, যে দেখুন মানে আমি এই পয়েন্টটা সত্যি এগ্রি করি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওইটা আর ফ্যাক্টর নেই, ঠিক আছে? যে মানে এটা ওই আমাদের ছোটোবেলার একটা সিনেমা ছিল ফেস অফ, নিকোলাস কেজ আর জন ট্রাভোল্টার, হাফ টাইমের আগে কে ভিলেন, হাফ টাইমের পরে কে হিরো, বোঝা যায় না। কিন্তু সেটাতে কিন্তু বামেরাও খুব, মানে যদি বামেদের কেউ ভাবে যে বামেরা মানে একদম সতীসাধ্যী ছিল, আমার মতো সাদা পাঞ্জাবি পরেন, হাতে চে গুয়েভারার উল্কি আছে, এমন অনেকে কিন্তু আজকাল জয় শ্রীরামের মিছিলে দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা জিনিস পরিষ্কার, যে বিধায়ক কিন্তু একটা লাইন শুধু আমি বলতে চাই, এই যে সিএ নিয়ে এত কথা কমিউনিস্ট পার্টি বলে, 2012 সালের কমিউনিস্ট পার্টির কোজিকোডি পার্টি কংগ্রেসের অফিসিয়াল রেজলিউশনের কাগজটা নিয়ে বসে কথা বলাটা উচিত, যারা সিএ কে তখন সমর্থন করেছিলেন, কারণ তখন দূর দূরান্তে বিজেপি ছিল না, তারা নিজেরাই দাবি করেছেন যে আসামের লোকেদের নাগরিকত্ব দেওয়া উচিত। আমি আসবো দুটি কেন্দ্রের নিয়ে আলোচনায় হলো, আলোচনার সারাংশ এটাই, বনগা কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপি, আর ব্যারাকপুর কেন্দ্রে তুল্যমূল্য লড়াই, যেদিকেই হোক যেতে পারে। আমরা আপাতত উত্তর 24 পরগনার বাকি পরের যে কেন্দ্রগুলো পরের ভোটে আলোচনা করব। একটি কেন্দ্রের আলোচনা না করলেই নয়, আজ গোটা দেশে যে 49টি কেন্দ্রের ভোট হলো, তার মধ্যে একটি কেন্দ্রের আলোচনা আমাদের করতেই হবে শেষ পর্বে, কংগ্রেসের গড় রায়বরেলি। 1952 সালে এই কেন্দ্র থেকে জিতেই নির্বাচিত সাংসদ হয়েছিলেন ফিরোজ গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীর স্বামী। মাঝে কয়েকটা বছর বাদ দিলে মোটের উপর কংগ্রেসের হাতেই থেকেছে এই লোকসভা কেন্দ্র। 1967 সালে এখান থেকেই সাংসদ হয়েছিলেন ইন্দিরা গান্ধী। 1977 সালে এখানেই তিনি হেরেছিলেন রাজনারায়ণের কাছে। আবার 1980 সালে এই রায়বেরিলি থেকেই তিনি জিতে আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। সক্রিয় রাজনীতিতে আসার পর 2004 সাল থেকে রায়বরেলির সাংসদ সোনিয়া গান্ধী। এবার নিজের ছেলেকে কেন্দ্র ছেড়ে দিয়েছেন সোনিয়া। রায়বরেলি গিয়ে সোনিয়া মন্তব্য করেছেন, ছেলেকে আপনাদের হাতে তুলে দিলাম। আর 2019-এ কংগ্রেসের ভরাডুবিতে আমেঠিতে হেরেছিলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশ থেকে মাত্র একটি আসনে জিতেছিল কংগ্রেস, সেটা রায়বরেলি। এই মুহূর্তে রায়বরেলি থেকে আমার সঙ্গে রয়েছেন আমাদের प्रतिनिधि मोहन कृष्ण। मोहन जी, स्वागत है न्यूज़ 18 बांग्ला में। क्या लग रहा है इस बार रायबरेली में? जी धन्यवाद। मोहन जी, क्या लग रहा है पॉलिटिकल स्थिति क्या है, क्या लग रहा है इस बार रायबरेली में? जी, आपको बताना चाहेंगे कि रायबरेली का जो मसला है वो ये है कि ये सीट नेहरू गांधी परिवार का गढ़ माना जाता है। लोगों का यहाँ पे जो लगाव है वो अभी भी नेहरू गांधी परिवार की तरफ झुकाव नजर आ रहा है। जो प्रियंका गांधी ने नामांकन के बाद से जो प्रचार किया है, वो पूरा प्रचार रायबरेली और अमेठी के बीच में ही किया है। प्रियंका गांधी 6 तारीख को रायबरेली आई और 8 तारीख तक लगातार रायबरेली और अमेठी में प्रचार किया। जो प्रचार का आखिरी दिन था, यानी कि 18 तारीख को जब रोड शो का समय कम कर दिया गया जिला प्रशासन के द्वारा, तो उसको जो है वहाँ उस समय प्रियंका गांधी ने रायबरेली के जो महापुरुष हैं उनकी मूर्तियों पर गई, मंदिर गई, वहाँ पे दर्शन किए। जो कांग्रेस के पुराने कार्यकर्ता थे उनके घर भी गई, उसके बाद वो अमेठी गई। तो कहीं ना कहीं जो कनेक्ट करने की बात थी, जो नेहरू गांधी परिवार
कहता है कि हमारा रायबरेली के लोगों से रिश्ता है, उस बॉन्डिंग को मजबूत करने की कोशिश की। अगर बात करी जाए सोनिया गांधी की, तो सोनिया गांधी भले ही रायबरेली में 2019 का चुनाव जब वो जीती थी, उन्होंने अपना प्रमाण पत्र नहीं लिया, लेकिन वो अपने बेटे राहुल गांधी जो रायबरेली से प्रत्याशी हैं उनके प्रचार में आई और उन्होंने एक अपील की, रायबरेली के लोगों से भावुक अपील की। कांग्रेस में उन्होंने कहा कांग्रेस इस चुनाव में उत्तर प्रदेश में रायबरेली में अपना कब्जे में होगा या नहीं होगा, क्या लग रहा है आपको? जी, जो अभी तक जो लोगों से आज हम लोगों ने काफी बूथों को कवर किया और उससे ये लगता है कि अभी भी जो नेहरू गांधी परिवार का जो करिश्मा है लोगों के बीच में, वो अभी भी राहुल गांधी के आने से बरकरार है। लेकिन कांग्रेस के सामने सबसे बड़ी चुनौती ये होगी कि जो उनका मतदान का जो वोटों का प्रतिशत है वो पिछली बार काफी गिर गया था। सोनिया गांधी महज 1.5 लाख वोटों के से ही जीती थी। तो राहुल गांधी के सामने सबसे बड़ी चुनौती होगी कि वो जो प्रतिशत गिरा है उसको अगर जीतते हैं तो ज्यादा मार्जिन से जीते, जिससे कि लोग कह सके कि ये गढ़ अभी भी राहुल और नेहरू गांधी परिवार का गढ़ है। थैंक यू मोहन जी, थैंक यू वेरी मच, बहुत बहुत शुक्रिया हम लोगों के साथ रहने के लिए। সুমন, রায়বেরেলি ছোট্ট করে রায়বেরেলি যা রিপোর্টার বলছে সম্ভবত কংগ্রেস নিজেদের হাতে রাখতে পারবে। হ্যাঁ, কিন্তু রায়বেরেলির লড়াইটাও রাহুল গান্ধীর জন্য খুব ইজি নয়। মানে রায়বেরেলি দীর্ঘদিন ধরে যারা কংগ্রেসের হয়ে দেখতেন, সেই অদিতি সিং তিনি কিন্তু শেষ ইলেকশনে 2022-এ তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। এবং এবারের নির্বাচনের আগেও রায়বেরেলির যিনি এসপির বিধায়ক, রায়বেরেলির লোকসভা মন্ত্রীর 7টা যিনি এসপির বিধায়ক, তিনিও এসপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সো এটা যদি কেউ ভাবে যে রায়বেরেলি রাহুল গান্ধীর জন্য খুব ইজি টার্ফ ছিল, সহজ জমি ছিল, এরকম নয়। অদিতি সিং নেই, এসপির বিধায়ক নেই, তবু যদি রাহুল গান্ধী জেতেন তাহলে কিন্তু ধরে নিতে হবে যে সত্যি সত্যি রায়বেরেলির গান্ধী পরিবারের প্রতি যে আনুগত্য সেটা বহাল রয়েছে। শিবাজিদা, ইউপিতে কিন্তু বেশ চিন্তার কথা বেশ কিছু জায়গাতে আছে বিজেপির পক্ষে, ভোটিং পার্সেন্টেজ দেখে এবং অন্যান্য যেগুলো বোঝা যাচ্ছে ভোটিং পার্সেন্টেজে ফল করা অনেক জায়গা এবং অন্যান্য জায়গা, সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু একদমই তাই, রায়বেরেলিতে যদি কংগ্রেস ধরে রাখতে পারে, উত্তরপ্রদেশ কিন্তু রায়বেরেলি হচ্ছে গান্ধী পরিবারের আসন, নেহেরু গান্ধী পরিবারের দীর্ঘদিনের জায়গা, ধরে রাখতে পারলে কংগ্রেসের পক্ষে সারা দেশে একটা পারসেপশন অন্যরকম তৈরি হবে। আর না ধরে রাখতে পারলে গোটা উত্তরপ্রদেশে কিন্তু কংগ্রেসের অস্তিত্বই কিন্তু আরও সংকটে পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।